প্রথম প্রশ্ন দিয়েছি দেখো, ফল পাকাতে সাহায্য করে কে? এর উত্তর হবে কি? ইথিলিন। দ্বিতীয়, যে দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এর উত্তর হবে ক্রিকেট। সর্বজনীন দাতা বলা হয় ও গ্রুপকে এবং সর্বজনীন গ্রহিতা বলা হয় এবি গ্রুপকে, ঠিক আছে। পিঁপড়ের হলে কোন অ্যাসিড থাকে? এর উত্তর হবে ফর্মিক অ্যাসিড। আরও অনেক অ্যাসিড তোমরা জেনে নিও, যেমন তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড এবং দুধে ল্যাকটিক অ্যাসিড। নেক্সট দেখো দিয়েছি তাপের এসআই একক হচ্ছে জুল এবং সিজিএস একক হচ্ছে ক্যালোরি। 1 ক্যালোরি সমান 4.2 জুল, ঠিক আছে। নেক্সট দেখো তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন এবং সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। নেক্সট দেখো রোধের একক দিয়েছি, রোধের এসআই একক হচ্ছে ওহম। নেক্সট পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়? পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগোকে। প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কি? এটা উত্তর হবে চার্লস ডারউইন। রেসারপিন ওষুধ কোন কাজে ব্যবহার করা হয়? তো উচ্চ রক্তচাপ কমাতে রেসারপিন ওষুধ ব্যবহার করা হয়। এটা কোন গাছ থেকে পাওয়া যায়? এটা হচ্ছে সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায়। কোন গাছ? সর্পগন্ধা, ঠিক আছে। একই রকম যেমন সিনকোনা গাছের ছাল থেকে যেমন কুইনাইন পাওয়া যায়, ঠিক আছে। এগুলো একটু দেখে নিও, খুব ইম্পর্টেন্ট আছে। নেক্সট দেখো বলছি ভারতের সর্বোচ্চ সম্মান বা এভাবে বলতে পারে যে সর্বোচ্চ বেসামরিক সম্মান, তো সেটা হবে কি? ভারতরত্ন। এবং সর্বোচ্চ সামরিক সম্মান বললে উত্তর হবে পরমবীর চক্র, ঠিক আছে। রাশিয়ার মুদ্রার নাম, এটা খুব পরীক্ষাতে আছে, রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। তো এই মুদ্রা সম্পর্কে দেখবে প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, পিভিএস এর জিকে বলে 5টি সেট আছে, সেটা তার মধ্যে তোমরা পেয়ে যাবে। নেপালে মাউন্ট এভারেস্টের নাম কি? এটা উত্তর হবে সাগরমাথা। গরবা নাচ কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? এটা হবে গুজরাট। সমুদ্রগুপ্তের সহকবি কে? সমুদ্রগুপ্তের সহকবি হচ্ছে হরিসেন এবং তার রচিত গ্রন্থ হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, ঠিক আছে। তো এই সভাকবি রিলেটেড তোমরা একটু দেখে নিও, যেমন দ্বিতীয় পুলকেশীর সভাকবি হচ্ছে রবিকীর্তি এবং তার রচিত গ্রন্থ হচ্ছে আয়ুর প্রশস্তি। আবার যেমন হর্ষবর্ধনের সহকবি হচ্ছে বানভট্ট, তার রচিত হচ্ছে হর্ষচরিত। এরকম বেশ কিছু প্রশ্ন আছে, তোমরা একটু দেখে নিও। নেক্সট দেখো ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী হচ্ছে কে? ভানু আথাইয়া। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এটা হবে জেবি কৃপালিনী। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? এটা উত্তর হবে গুরু শিখর। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু, এটা উত্তর হবে কি? তামা, ঠিক আছে। তামাকে বলে অ্যাকচুয়ালি কপার, এর সংকেত হচ্ছে চিহ্ন হচ্ছে সিইউ। কার্বন বেশি থাকে কিসে? কার্বন বেশি থাকে অ্যান্থাসাইডে, ঠিক আছে, অ্যান্থাসাইডে। আর সব থেকে কম থাকে পিট, পিটের মধ্যে সব থেকে কম কার্বন থাকে। ভারতে যে কার্বনটা পাওয়া যায় বা কয়লাটা পাওয়া যায় সেটা হচ্ছে বিটুমিনাস। ভারতে এটা বেশি মাত্রায় পাওয়া যায়, সেটা হচ্ছে বিটুমিনাস। ভিনিগার হচ্ছে কি? অ্যাসিটিক অ্যাসিডের দমন, ঠিক আছে। ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের দমন। ফরমালিন যদি বলে, ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইডের দমন, ঠিক আছে। সিগারেটের লাইটারে থাকে কোন গ্যাস? এটা উত্তর হবে কি? বিউটেন, পরীক্ষা খুব আসে। তরল ধাতু হবে পারদ এবং তরল অধাতু হবে ব্রোমিন। ভালোভাবে দেখে নিও, ধাতু বললে পারদ এবং অধাতু বললে ব্রোমিন, ঠিক আছে। টিয়ার গ্যাস হচ্ছে ব্রোমো অ্যাসিটন এবং লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডের সংকেত পড়ে N2O, ঠিক আছে। পতঙ্গভুক উদ্ভিদ কি? কলসপত্রী বা সূর্য শিশিরও বলতে পারো, ঠিক আছে। কলসপত্রী বা সূর্য শিশির। কোনো বস্তুর ওজন শূন্য হয় কখন? তো শূন্য হয় পৃথিবীর কেন্দ্রে হয় এবং কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটে আমাদের কি কোনো বস্তুর ওজন শূন্য হয়। কোথায় বস্তুর ওজন শূন্য হবে? যেখানে অভিকর্ষীয় ত্বরণ মানে যেটা জি, এটা যদি শূন্য হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওজন শূন্য হয়ে যাবে, কিন্তু কখনোই ভর শূন্য হবে না, ঠিক আছে। ভর মানে হচ্ছে একটা বস্তুর মধ্যে যে জড় পদার্থ থাকে তাকেই ভর বলে, তাই ভর কোনোদিনই শূন্য হবে না। সব থেকে বড় দূরত্বের একক, এটা উত্তর হবে পারসেক। অনেকে আলোকবর্ষ করে নেবে, কিন্তু না, আলোকবর্ষের থেকেও বড় একক হচ্ছে পারসেক। সিনকোনা গাছের বাকল বা ছাল সেখান থেকে কি তৈরি করা হয়? কুইনাইন, ঠিক আছে। প্রশ্নতে আসে সিনকোনা গাছের পাট দিতে পারে, বাকল, ছাল না পাতা, তো মনে রাখবে সিনকোনা গাছের ছাল থেকে বা বাকল থেকে কুইনাইন ওষুধ তৈরি করা হয়। অ্যাকুয়াফোর্টিস বা তেজি জল কাকে বলে? নাইট্রিক অ্যাসিডকে বলে, যার সংকেত হচ্ছে HNO3, ঠিক আছে। অ্যাকুয়াফোর্টিস বা তেজি জল বলা হয় নাইট্রিক অ্যাসিডকে। মাকড়সার রেচনাঙ্গের নাম কি? মাকড়সার রেচনাঙ্গের নাম হচ্ছে কক্সাল গ্রন্থি। তো এই রিলেটেড বেশ কিছু গ্রন্থি তোমরা দেখে নিও, খুব ইম্পর্টেন্ট এটা। যেমন কেঁচো যোগের হচ্ছে নেফ্রিডিয়া, চিংড়ির হচ্ছে সবুজ গ্রন্থি, এগুলো তোমরা দেখে নিও। মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটা? এটা হতে হবে যকৃৎ, ঠিক আছে। নেক্সট দেখো আত্মঘাতী থলি, এটা বলা হয় কোষের আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে, ঠিক আছে। প্রোটিন সংশ্লেষকারী অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। কোন কোষ বিভাজিত হয় না? পরীক্ষা খুব আছে, এটা উত্তর হবে স্নায়ু কোষ, ঠিক আছে। কোষের শক্তিঘর বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। প্রাণী কোষে থাকে না, কোনটি প্রাণী কোষে থাকে না? কোন অঙ্গটি? তা বলবো প্লাস্টিড, ঠিক আছে, প্লাস্টিড থাকে না। ম্যালেরিয়া রোগের বাহককে অ্যানোফিলিস মশকি, ঠিক আছে। এবং ডেঙ্গু রোগের বাহক হচ্ছে এডিস মশকি। এই দুটো পরীক্ষা খুব আসে, ম্যালেরিয়া এবং ডেঙ্গু, ভালোভাবে দেখে নিও। নেক্সট দেখো সবচেয়ে হালকা ধাতু, ধাতু বললে লিথিয়াম অ্যান্সার হবে এবং অধাতু বললে হাইড্রোজেন হবে। ধাতু অধাতু না বলে যদি মৌল বলে, মৌল বললে কিন্তু উত্তর হবে হাইড্রোজেন, ঠিক আছে। তাপের পরিবাহী কিন্তু তড়িতের অপরিবাহী, উত্তর হবে হীরক। তড়িতের যদি সুপরিবাহী বলে তাহলে সেক্ষেত্রে গ্রাফাইট দিয়ে আছে যে কার্বনের কোন রূপেরটি তড়িতের সুপরিবাহী, তোমরা রাখবে গ্রাফাইট এবং গ্যাস কার্বন, এটা দিয়েও প্রশ্ন কিন্তু আছে। গ্যালভানাইজেশনে ব্যবহৃত মৌল, এটা উত্তর হবে জিঙ্ককে 10টা বলে, সংখ্যা চিহ্ন হচ্ছে জেডিন। ক্রেন কোন শ্রেণীর লিভার? এটা উত্তর হবে কি? তৃতীয় শ্রেণীর লিভার। ক্রেন হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। মানুষের হাতটা হচ্ছে কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে। যেমন দাড়িপালা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। আবার যদি বলে জাতি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। তো কোনটি কোন শ্রেণীর লিভার সেটা দেখে নিও, ঠিক আছে। নেক্সট দেখো পেলেগার রোগ কারোভাবে হয়? ভিটামিন B3 কারণে হয়।
ঠিক আছে। তো ওই ভিটামিন রিলেটেড যে রোগগুলো তোমরা একটু দেখে নিও। ভিটামিন এর হবে রাতকানা রোগ হয়, ভিটামিন সি এর হবে স্কার্বি হয়, ভিটামিন ডি এর হবে রিকেট হয়, হ্যাঁ, ভিটামিন ই এর হবে বন্ধ্যাত্বা হয় এবং ভিটামিন কে এর হবে রক্তক্ষরণ হয়। ঠিক আছে, তো এটা তোমরা দেখে নিও। মিথাইল অ্যালকোহল থাকে মেথিলেটেড স্পিডে। মেথিলেটেড স্পিডে কি বলছে? মেথিলেটেড স্পিডে কি থাকে? মিথাইল অ্যালকোহল থাকে। এটা কিন্তু ভালোভাবে দেখে নিও। তো চারটে জিনিস টার্ম আছে, একটা মেথিলেটেড স্পিড, একটা রেকটিফাইড স্পিড, একটা হচ্ছে অ্যাবসোলুট অ্যালকোহল এবং একটা হচ্ছে পাওয়ার অ্যালকোহল। এই চারটের মধ্যে চারটেতে কিন্তু ইথাইল অ্যালকোহল থাকে। কে থাকে? ইথাইল অ্যালকোহল, এটা থাকে চারটেতেই, কিন্তু মিথাইল অ্যালকোহল থাকে একমাত্র মেথিলেটেড স্পিডে থাকে। ঠিক আছে, বলতে পারে পাওয়ার অ্যালকোহলটা কি? পাওয়ার অ্যালকোহল, তো পাওয়ার অ্যালকোহল জিনিসটা হচ্ছে যে ইথাইল অ্যালকোহলের সঙ্গে পেট্রোল থাকে। ইথাইল অ্যালকোহলের সঙ্গে কে থাকবে? পেট্রোল। এটা পরীক্ষাতে আসে, ইথাইল অ্যালকোহল এবং পেট্রোল মিলে হয় পাওয়ার অ্যালকোহল। ঠিক আছে। সিএনজি, সিএনজিতে কি থাকে? সিএনজিতে থাকে মিথেন। ঠিক আছে, এবং এলপিজিতে থাকে, আগেও বলেছে এগুলো, এলপিজি থাকে প্রোপেন এবং বিউটেন। ঠিক আছে, প্রোপেন এবং বিউটেন। তড়িৎ আধানের একক যদি বলে এসআই একক, তাহলে কুলম্ব। আর তড়িৎ প্রবাহের বললে অ্যাম্পিয়ার। আর বিভব প্রভেদের বললে হবে ভোল্ট। ঠিক আছে, এই তিনটে ভালোভাবে দেখে নিও। আধান বললে কিন্তু কুলম্ব হবে, তড়িৎ প্রবাহ বললে অ্যাম্পিয়ার হবে এবং বিভব প্রভেদ বললে ভোল্ট হবে। তিনটেই হচ্ছে এসআই একক। নেক্সট, শুষ্ক বরফ কাকে বলে? শুষ্ক বরফ হচ্ছে কঠিন CO2, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলে। নেক্সট দেখো দিয়েছি জলে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স এবং সি। এখানে লেখা হয়নি সিটা। বি কমপ্লেক্স এবং সি হচ্ছে জলে দ্রবণীয় এবং তেল বা স্নেহ জাতীয় পদার্থ ক্ষেত্রে দ্রবণীয় হচ্ছে ভিটামিন এ। এই সিটা এখানে চলে এসছে, এটা কেন হতো? তো এ, ডি, ই অ্যান্ড কে। ঠিক আছে। পুরনো বস্তুর বয়স নির্ণয় করতে ব্যবহার করা হয় কোনটি? তো C14। সি কার্বনের যে তিনটি আইসোটোপ, তার মধ্যে C12, C13 এবং C14, তিনটি আইসোটোপের মধ্যে C14টা ব্যবহার করা হয়। যে পদ্ধতি অ্যাপ্লাই করা হয় সেই পদ্ধতির নাম হচ্ছে কার্বন রেটিং পদ্ধতি। কার্বন রেটিং পদ্ধতির মাধ্যমে পুরনো বস্তুর বয়স নির্ণয় করা হয়। ঠিক আছে। নেক্সট দেখো বেকিং সোডার রাসায়নিক নাম। বেকিং সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট। তোমরা রাখবে বেকিং সোডা খাওয়া যায়, খাই থেকে বাই, এরকম মনে রাখবে, খাই বাই। আর কাপড় কাচা সোডাতে কিন্তু বাইটা থাকবে না, সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে। অনেক সময় এখানে ও দশাণু জল আকারেও লেখা থাকতে পারে। ঠিক আছে, রেখা হাইড্রেটেড বলেও লেখা থাকতে পারে এটা। মিনামাটা রোগ। মিনামাটা রোগ হচ্ছে পারদের অধিক কারণে হয়। বিভিন্ন রকমের রোগ কিন্তু আমি আলোচনা করেছি, পিপিএসের দেখবে লিস্টটা পেয়ে যাবে, প্লেলিস্টে সেখান থেকে পেয়ে যাবে। ওয়েল অফ ভিট্রিয়ল বলা হয় সালফিউরিক অ্যাসিডকে, সংকেত হচ্ছে H2SO4। ঠিক আছে, রসায়নের রাজা বলা হয়, রসায়নের রাজা। শিশুদের রিকেট রোগ হয় কিসের হবে? ভিটামিন ডি এর হবে। একটু আগে বললাম। মহাবিশ্বে কোন গ্যাস সর্বাধিক আছে? এটা হবে হাইড্রোজেন। বায়ুতে আছে নাইট্রোজেন এবং ভূপৃষ্ঠে আছে বলা হয় তো অক্সিজেন। এবং ভূপৃষ্ঠের ধাতুর কথা বললে উত্তর হবে অ্যালুমিনিয়াম। ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার জন্য তেজস্ক্র মৌল কোনটি ব্যবহার করা হয়? কোবাল্ট। কোবাল্টের চিহ্ন হচ্ছে CO। ঠিক আছে। জিঙ্কের আকরিক, জিঙ্কের একটা আকরিক, প্রধান আকরিক, তার নাম হচ্ছে ক্যালামাইন। তড়িতের অর্ধপরিবাহী, এটা খুব পরীক্ষায় পড়ে, এটা উত্তর হবে সিলিকন ও জার্মেনিয়াম। ঠিক আছে। ভারী জল, ভারী জলের সংকেত হচ্ছে D2O। নর্মাল জল বা সাধারণ জলের সংকেত যেটা H2O, ভারী জলের সংকেত হচ্ছে D2O, যেখানে কিন্তু হাইড্রোজেনের ডয়টেরিয়াম হাইড্রোজেনটা থাকে। ঠিক আছে। হাইড্রোজেনের তিনটি আইসোটোপ H11, H12 এবং H13। তো H12টাকে বলা হয় ডয়টেরিয়াম হাইড্রোজেন, এটাকে বলা হয় প্রোটিয়াম, এটাকে বলা হয় টাইটিয়াম। ঠিক আছে। তো এই ডয়টেরিয়াম হাইড্রোজেনটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যে জল তৈরি করে তাকে ভারী জল বলে, তার সংকেত D2O পরীক্ষায় পড়ে। উড়োজাহাজের কাঠামো, উড়োজাহাজের কাঠামোতে কি থাকে? ডুরালুমিন থাকে। ঠিক আছে। ডুরালুমিন যদি অপশনে না পাও তাহলে সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম উত্তর করবে। ঠিক আছে। তো ডুরালুমিন হচ্ছে একটা সংকর ধাতু, যেখানে ম্যাক্সিমাম পার্টটাই অ্যালুমিনিয়াম থাকে, তার সঙ্গে আরও অনেক কিছু মিক্স থাকে। ঠিক আছে। নেক্সট বলেছি অ্যালুমিনিয়ামের আকরিক, খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বক্সাইড। তো সূর্যে কোন মৌল সর্বাধিক? সূর্যে কোন মৌল সর্বাধিক বললে হাইড্রোজেন। ঠিক আছে। আর মৌল যুগল যদি বলে তাহলে হাইড্রোজেন এবং হিলিয়াম বলবে। কেন? কারণ সূর্যের হাইড্রোজেনটাই হিলিয়ামে রূপান্তরিত হয়। ঠিক আছে। সূর্যে অ্যাকচুয়ালি নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটা ঘটে এবং বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয় এবং সেটাই তাপ আকারে আসে। ঠিক আছে। বলের সংজ্ঞা জানা যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে, এবং যদি বলে যে মানগত সংজ্ঞা বা মান জানা যায়, পরিমাপ জানা যায়, তাহলে সেক্ষেত্রে হবে দ্বিতীয় সূত্র। ঠিক আছে। ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে বলা হয়। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লিখেছে কে? এই দাদাভাই নওরোজি লিখেছেন। ঠিক আছে। ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান দেন প্রথম কে? সেটা হচ্ছে ভগৎ সিং। নেক্সট দেখো বঙ্গভঙ্গ রদ করেন কে? তো বঙ্গভঙ্গের সিদ্ধান্ত করেন কে? এটা হবে লর্ড কার্জন। কত সালে? 1905 সালে। এবং এটা রদ করেন কত সালে? রদ করেন 1911 সালে, মানে বন্ধ করেন। মুসলিম লীগ কবে অন্তর্বর্তী সরকারে যোগ দেন? এটা পরীক্ষায় খুব আসে, মনে রাখবে অক্টোবর 1946 সাল, মাস হিসাবে অপশনটা দেয়। ঠিক আছে। অক্টোবর 1946 সাল। রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? এটা উত্তর হবে দ্বিতীয় আকবর। ঠিক আছে। সুভাষচন্দ্র বসু যে ছদ্মনামে পলায়ন করেন সেটা কি নাম? মোহাম্মদ জিয়াউদ্দিন। মোহাম্মদ জিয়াউদ্দিন দেখে নিও। নেক্সট দেখো যে ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা উত্তর হবে এটলি। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু চার্চিল। নেক্সট দেখো হিন্দু কলেজ, হিন্দু কলেজের বর্তমান নাম কি? এটা হবে প্রেসিডেন্সি কলেজ। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়? 1855 সালে। ঠিক আছে। এবং দুজন উল্লেখযোগ্য নেতা যদি বলা হয় তাহলে সিধু ও কানু। ঠিক আছে। সিধু ও কানু। গণপরিষদের স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
গণপরিষদের অস্থায়ী সভাপতি, প্রথম অস্থায়ী সভাপতি হয়েছিলেন সেটা হচ্ছে সচিদানন্দ সিনহা। ঠিক আছে। সত্যবিলোপ নীতি এটা প্রবর্তন করেন লর্ড ডালহৌসি এবং প্রথম রাজ্য অন্তর্ভুক্ত করা হয় নীতি প্রয়োগ করে সেটা হচ্ছে সাতারা রাজ্য। এবং অধীনতামূলক মিত্রতা নীতি এটা প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি এবং প্রথম গ্রহণ করে হায়দ্রাবাদের নিজাম। ঠিক আছে। ভারত প্রতীক কাকে বলা হয়? ভারত প্রতীক বলা হয় রাজা রামমোহনকে বলা হয়। এবং কে বলেছিলেন এটা? এটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, এটা পড়লে ম্যাক্সিমাম ছেলে ভুল করে দেয়। তো একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হচ্ছে ডিরোজিও। ঠিক আছে। গদর পার্টি প্রতিষ্ঠা করেন কে? গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল 1913 সালে। ঠিক আছে। আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে। আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে, এটা কে বলেছিলেন? জি কে গোখলে। ঠিক আছে। হিন্দু পেট্রিয়টের সম্পাদক, এটা কি হবে? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। ঠিক আছে। অ্যাংলো হিন্দু স্কুল, এটা অনেকে ভুল করে, ভালো করে দেখে নেব। অ্যাংলো হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায়। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? এটা হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি। যুগান্তর দলের প্রতিষ্ঠা হচ্ছে বাইন্দ্র কুমার। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কে লেখেন? আবুল কালাম আজাদ। ঠিক আছে। ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য যদি বলা হয় সেটা হচ্ছে দাদাভাই নওরোজি। কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি হচ্ছে সুভাষচন্দ্র বসু। ঠিক আছে। এবং প্রথম সভাপতি বললে উমেশচন্দ্র ব্যানার্জি, কিন্তু প্রথম নির্বাচিত সভাপতি বললে সুভাষচন্দ্র বসু হবে। ঠিক আছে। শেরি বঙ্গাল নামে কে পরিচিত? উত্তর হবে ফজলুল হক। ঠিক আছে। ভারত প্রতীক বা ইংরেজিতে বলতে পারে দ্য ইন্ডিয়ান পিলগ্রিম, এই বইটি কে লেখেন? এই বইটি লেখেন সুভাষচন্দ্র বসু। ঠিক আছে। বিধবা বিবাহ আইন পাস হয় 1956 সালে এবং কার আমলে? লর্ড ক্যানিং এর সময়। ঠিক আছে। এবং প্রধান যদি উদ্যোক্তা বলা হয় সেটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লর্ড ডালহৌসির সময় এটা কিন্তু পেশ করা হয়। ঠিক আছে। কিন্তু আইন আকারে রূপ নেয় সেটা কিন্তু লর্ড ক্যানিং এর টাইমে। ঠিক আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য হচ্ছে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন? এটা হতে হবে পিতৃলতা অদ্বৈতয়। অনেকে সূর্য সেন করে দেবেন, কিন্তু সূর্য সেন নয়, এটা কিন্তু হবে পিতৃলতা অদ্বৈতয়। ঠিক আছে। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি যদি বলে সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে মাস্টারদা সূর্য সেন। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি গঠন করেন কে? মাস্টারদা সূর্য সেন। এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বললে উত্তর হবে কিন্তু রাসবিহারী বসু। ঠিক আছে। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি মাস্টারদা সূর্য সেন, কিন্তু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বললে রাসবিহারী বসু। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ বা আজাদ হিন্দ ফৌজ, এটা কে তৈরি করেন? মোহন সিং হবে, মোহন সিং হবে। ঠিক আছে। রাসবিহারী বসু হবে না, রাসবিহারী বসু হবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেন? 1940 সালে হবে। ঠিক আছে। প্রথম বাংলায় প্রকাশিত সংবাদপত্র, এটা উত্তর হবে সমাচার। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে কে? লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন কে? লর্ড ডাফরিন। ঠিক আছে। কাইজার ই হিন্দ উপাধিটি কার? এটা উত্তর হবে গান্ধীজি। এশিয়াটিক সোসাইটি এটা কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন কত সালে? 1784 সালে। রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠা হয়? রামকৃষ্ণ মিশন হবে 1897 সালে। সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতিত্ব করেন কোথায়? ত্রিপুরাতে। 1939 সালে। তো সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতিত্ব করেন হরিপুরাতে 1938 সালে এবং দ্বিতীয়বার ত্রিপুরীতে 1929 সালে। এবং এইখানে কি হয়েছিল? নির্বাচন হয়েছিল এবং প্রথম নির্বাচিত সভাপতিত্ব হন। ঠিক আছে। পট্টবিচিত্রা রামায়াকে পরাজিত করে। তো ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালের কত তারিখ? 8ই আগস্ট। তারিখটা অবশ্যই দেখবে। বাঘাযতীন নামে কে পরিচিত? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় হচ্ছে বাঘাযতীন নামে পরিচিত ছিলেন। মুসলিম সমাজের রামমোহন বলা হয় কাকে? মুসলিম সমাজের রামমোহন বলা হয় সৈয়দ আহমেদ খানকে বলা হয়। ঠিক আছে। নেক্সট দেখুন, ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা কাকে বলা হয়? অরুণা আসফ আলীকে বলা হয়। অনেকে মাতঙ্গিনী হাজরা বলে নেয়, এটা কিন্তু ভুল। ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা হচ্ছে অরুণা আসফ আলী। মাতঙ্গিনী হাজরাকে বলা হয় কি? গান্ধী বই বলা হয়। ঠিক আছে। তো সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফরকে বলা হয়। তো গান্ধীজি পরিচালিত প্রথম সত্যাগ্রহ হচ্ছে কি? চম্পারণের সত্যাগ্রহ। ঠিক আছে। চম্পারণের সত্যাগ্রহ। এ নেশন ইন মেকিং, এই বইটি কে লিখেছেন? এটা হবে সুরেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো, শের ই পাঞ্জাব কাকে বলা হয়? রঞ্জিত সিংকে বলা হয়। ঠিক আছে। ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় কাকে বলা হয়? মাদাম কামাকে বলা হয়। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি বললে অ্যানি বেসান্ট, কিন্তু ভারতীয় বললে উত্তর হবে সরোজিনী নাইডু। ভারতীয় মহিলা বললে সরোজিনী নাইডু। তাহলে এখনই বললাম জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হচ্ছে সরোজিনী নাইডু। মুসলিম লীগ কবে গঠিত হয়? 1906 সালে। কে গঠন করেন? খাজা সালিমুল্লাহ। 1906 সালে মুসলিম লীগ গঠন করেন। ঠিক আছে। মুসলিম লীগের প্রথম সভাপতিত্ব করেন কিন্তু আগা খাঁ। ঠিক আছে। ভারতের শুল্ক মুক্ত বন্দর হচ্ছে কান্ডালা। ঠিক আছে। বর্তমান নাম কি? কান্ডালা। বর্তমান হচ্ছে দীনদয়াল বন্দর। ঠিক আছে। উত্তরবঙ্গের পূর্বতম নদীর নাম হচ্ছে রায়ডাক। এটা পরীক্ষাতে আসে অনেক সময়, দেখে নিও। মরু অঞ্চলের মৃত্তিকার নাম কি? মরু অঞ্চলের মৃত্তিকার নাম হচ্ছে সিরোজেম। ঠিক আছে। ভালো করে দেখে নিও। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে? এটা উত্তর হবে পেট্রো রাসায়ন। যদি অপশনে কম্পিউটার থাকে তো অবশ্যই কম্পিউটারটাও অ্যান্সার হবে। ঠিক আছে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে এখন পঞ্চিকল। ঠিক আছে।
কার্পাস চাষ কোন মাটিতে ভালো হয়? উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। ঠিক আছে। গোলাপি শহর কাকে বলে? গোলাপি শহর জয়পুরকে বলে। এই রিলেটেড কোন শহরকে কি বলে একটু ডিটেলস আমরা একটু দেখে নিও, এটা একটা ভালো পয়েন্ট। ভারতের জনঘনত্ব সবচেয়ে বেশি আছে বিহারে, লোক সংখ্যা বেশি আছে কোথায়? উত্তরপ্রদেশে। দুটোর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে। জনঘনত্ব বেশি বললে বিহার, কিন্তু লোক সংখ্যা বেশি বললে উত্তরপ্রদেশ হবে। ঠিক আছে। লোক সংখ্যা কম আছে কোথায়? সবচেয়ে কম আছে সিকিমে, এবং জনঘনত্ব কম সব থেকে বলবে তো অরুণাচল প্রদেশে হবে। ঠিক আছে। এই চারটে জিনিস ভালোভাবে দেখে নিও। কর্কটক্রান্তি রেখা 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। কটি রাজ্যের মধ্যে গেছে? 8টি। কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে, কার মধ্যে যায়নি, সেটা দেখবে আমি প্রিভিয়াসে আলোচনা করে দিয়েছি, একবার দেখে নিও। নর্মদা নদীর উৎপত্তি, এটা পরীক্ষা খুব প্রায় দেয়। নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে অমরকণ্টক মালভূমি। ঠিক আছে। অমরকণ্টক মালভূমি। ভারতের স্থল সীমানা সবচেয়ে বেশি আছে কোন দেশের সাথে? প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে বেশি আছে। বনভূমি এবং পার্বত্য অঞ্চলের যে মাটি বা মৃত্তিকা তাকে কি বলে? পর্যাল মৃত্তিকা বলে। ঠিক আছে। বনভূমি এবং পার্বত্য অঞ্চলের যে মৃত্তিকা তাকে পর্যাল মৃত্তিকা বলে। ভারতের গ্লাস্কো কাকে বলা হয়? হাওড়াকে বলা হয়। ঠিক আছে। ভারতের গ্লাস্কো বলা হয় হাওড়াকে। শ্রীলঙ্কাকে পৃথক করেছে ভারত থেকে কোন প্রণালী? কক প্রণালী। দেখে নিও, পরীক্ষা খুব আছে এটা। মায়ানমারের মুদ্রার নাম কি? মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে টাকা। মুদ্রা রিলেটেড দেখবে প্রিভিয়াস এর আলোচনাতে লেখা আছে, প্লেলিস্টে পেয়ে যাবে, পড় করা আছে। ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রা হচ্ছে নুলটান। ঠিক আছে। জাফরান চাষ কোথায় বেশি হয়? জাফরান চাষ হয় কাশ্মীরে। দেখে নিও। রাবার উৎপাদনে প্রথম হচ্ছে কেরালা, এবং নারকেল উৎপাদনেও কিন্তু প্রথম হচ্ছে কেরালা। কফি উৎপাদনে প্রথম কে? কফি উৎপাদনে প্রথম হচ্ছে কর্ণাটক। এবং কেন্দ্র কোথায়? গবেষণা কেন্দ্র আছে, নাম হচ্ছে চিক্কাগালুর। ঠিক আছে। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের যে নামে পরিচিত, এই ব্রহ্মপুত্র নদটা বাংলাদেশের যমুনা নামে পরিচিত, এবং গঙ্গা নদী হচ্ছে পদ্মা নামে। ঠিক আছে। ব্রহ্মপুত্র হচ্ছে যমুনা নামে, এবং গঙ্গা হচ্ছে পদ্মা নামে, এবং এরা মিলিত হয়ে মেঘনা নাম নিয়েছে। ঠিক আছে। ভালো করে দেখে নিও। ভারত চীন সীমান্তের নাম কি? ম্যাকমোহন। ভারত চীন সীমান্ত হচ্ছে ম্যাকমোহন। ভারত পাকিস্তান হচ্ছে রেড ক্লিফ, এবং ভারত বাংলাদেশ যদি বলা হয় তো সে রেড ক্লিফই অবশ্যই। যখন 1947 সালে যখন ভাগ হয়, যে সীমানা হয়েছিল সেই সীমানায় থেকে গেছে, তার জন্য রেড ক্লিপই বলতে হবে। ঠিক আছে। ছিটমহলের মাধ্যমে কিছু জায়গা লেনদেন হয়েছে, সেটাও আসতে পারে পরীক্ষায়, দেখে নিও। ডুরান্ট লাইন বর্তমানে বলবো পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে, বর্তমানে অ্যাকচুয়ালি পাক অকুপাইড কাশ্মীর থেকে আফগানিস্তানের সীমানা। পশ্চিমবঙ্গের উদ্ভিদ সাধারণত কোন ধরনের? তা বলবে পর্ণমোচী বা পাতা ঝরা। ঠিক আছে। পর্ণমোচী বা পাতা ঝরা। সব জায়গাতেই সেটা দেখা যায় না, যেমন হিমালয় অঞ্চলে যদি দেখো সেক্ষেত্রে তুমি দেখতে পাবে সরলভাবে উদ্ভিদ, চিরহরিৎ দেখতে পাবে। আবার সুন্দরবন এলাকায় যদি দেখতে যাও তাহলে ম্যানগ্রোভ দেখতে পাবে। ঠিক আছে। তো পর্ণমোচী পাতা ঝরা হচ্ছে ওভারঅল সাধারণত উদ্ভিদ। ঠিক আছে। রোটাং গিরিপথ কোন রাজ্যে দেখা যায়? এটা হচ্ছে হিমাচল প্রদেশে। ভালো করে দেখে নিও। তিস্তা নদীর ডান দিককে কি বলে? তিস্তা নদীর ডান দিককে বলে তরাই, এবং বাম দিককে বলে ডুয়ার্স। ভারতের একটি মৃত আগ্নেয়গিরি, একটা মৃত আগ্নেয়গিরির নাম হচ্ছে নাগচন্দন। ঠিক আছে। যেটা আন্দামান দ্বীপে আছে। ব্যারেন কিন্তু একটা সুপ্ত দ্বীপ। ঠিক আছে। ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ। ঠিক আছে। এবং উচ্চতম বাঁধ যদি বলা হয় তাহলে কিন্তু তেহেরি বাঁধ। ভাকরা নাঙ্গাল হবে না, তেহেরি বাঁধ হবে। ঠিক আছে। নাথুলা গিরিপথ পরীক্ষায় খুব আসে। নাথুলা গিরিপথ হচ্ছে সিকিম রাজ্যতে আছে। লোকটাক হ্রদ উত্তর কোথায় হবে? এটা হতে হবে মণিপুর। সাদা কয়লা কাকে বলে? সাদা কয়লা হচ্ছে জলবিদ্যুৎকে বলা হয়। উড়িষ্যা উপকূলের নাম কি? উড়িষ্যা উপকূলের নাম হচ্ছে উৎকল উপকূল। উপকূল রিলেটেড দেখবে ডিটেলস আমি প্রিভিয়াস আলোচনাও করেছি। গরমকালে উত্তর ভারতে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি? এটা উত্তর হবে লু। শীতকালে উত্তর ভারতে যে বৃষ্টি হয় সেই বৃষ্টির কারণটা কি? সেই বৃষ্টির কারণ হচ্ছে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে কিন্তু বৃষ্টিপাত হয়। এই পশ্চিমী ঝঞ্ঝা অ্যাকচুয়ালি সৃষ্টি হয় ভূমধ্যসাগর থেকে, এবং সেখান থেকে আসে। ঠিক আছে। শীতকালে করমণ্ডল উপকূলেও বৃষ্টি হয়। তো এই বৃষ্টিটার কারণটা কি? এর বৃষ্টির কারণ হচ্ছে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের কারণে শীতকালের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়। ঠিক আছে। তাহলে শীতকালে বৃষ্টি দু জায়গাতে হয়, এক উত্তর ভারতে যেটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে হয়, এবং করমণ্ডল উপকূলে বৃষ্টি হয় যেটা হচ্ছে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের কারণে হয়। ঠিক আছে। ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় আছে? উত্তর হবে এটা দেহরাদুন। দেখে নিও। সর্বাধিক বনভূমি কোথায় আছে? কোন রাজ্যে? উত্তর হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সর্বাধিক বনভূমি আছে। ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় আছে? উত্তর হবে এটা জোরহাট। ভালো করে দেখে নিও। আখ ও গম উৎপাদনে প্রথম হচ্ছে কে? উত্তরপ্রদেশ হচ্ছে আখ এবং গম। চিনির পাত্র বলা হয় কারণ উত্তরপ্রদেশ। ঠিক আছে। এবং ভারতের বড় কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ, ছোট হচ্ছে লাক্ষাদ্বীপ। হেক্টর প্রতি ধান ও গম উৎপাদনে প্রথম হচ্ছে পাঞ্জাব। হেক্টর প্রতি যদি ধান এবং গম দুটোই বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাব হবে। আর মোটের উপরে যদি বলা হয় গম উৎপাদনে প্রথম, সেটা কিন্তু উত্তরপ্রদেশ। আর ধান উৎপাদনে প্রথম অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে বর্ধমানকে বলা হয়। বর্ধমান বলতে এখন দুভাগ হয়ে গেছে, আমরা এখন বলবো পূর্ব বর্ধমান। পশ্চিম বর্ধমান নয়, পূর্ব বর্ধমান হচ্ছে অ্যাকচুয়ালি ধানের গোলা। হিমালয় কি? হিমালয় হচ্ছে একটা নবীন ভঙ্গিল পর্বত। ঠিক আছে। দেখে নিও। শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় কোথায়? শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে। ঠিক আছে। যেমন সুন্দরী, গরান, গেও, এগুলোর ক্ষেত্রে। রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াকে কি বলে? এটা বলে ধ্রিয়ান বলে। দেখে নিও। পাট উৎপাদনে প্রথম কে? পাট উৎপাদনে প্রথম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য। ঠিক আছে। লিঙ্গ অনুপাত সর্বাধিক কোন রাজ্যতে আছে? উত্তর হবে কেরালা। ঠিক আছে। পাকিস্তান প্রস্তাবের জনক কে? পাকিস্তান প্রস্তাবের জনক হচ্ছে রহমত আলী। পেট্রোলের কেমিক্যাল নাম বা অপর নাম কি? গ্যাসোলিন। গ্যাসোলিন বলতে অ্যাকচুয়ালি পেট্রোলকে বোঝায়। ঠিক আছে। আরাকান কাপ কোন ক্লাসের যুক্ত? এটা হবে হকি। দেখো নেক্সট, ভারতের সংবিধান গৃহীত হয়েছে কত তারিখে? 26শে নভেম্বর 1949 সালে, এবং কার্যকরী হয়েছে কিন্তু 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট দেখো, চারটে ইম্পর্টেন্ট কথা দিয়েছি যে হৃৎপিণ্ডের আবরণীকে বলে পেরিকার্ডিয়াম,
মস্তিষ্কের আবরণীকে বলে মেনিনজেস, ফুসফুসের আবরণী হচ্ছে প্লুরা, এবং বৃক্কের যে আবরণীটা বাইরের দিকটা সেটাকে বলা হয় ক্যাপসুল। ঠিক আছে, এটা 4টে পার্ট ভালোভাবে দেখে নিই। আইনস্টাইন নোবেল পান কোন কাজের জন্য? তো এখানে হচ্ছে ইম্পর্টেন্ট কথা যে আলোক তড়িৎ ক্রিয়ার জন্য কিন্তু নোবেল পায়। ঠিক আছে, আপেক্ষিকতা বা ইসমান এমসি স্কয়ারের জন্য তো পায়নি। আইনস্টাইন নোবেল প্রাইজ পান আলোক তড়িৎ ক্রিয়ার জন্য। হ্যালোজেন মৌল কোনগুলো? ফ্লোরিন মানে এফ, ক্লোরিন সিএল, ব্রোমিন বিআর এবং আয়োডিন আই, এরা হচ্ছে হ্যালোজেন মৌল। দেখে নিও, খুব ইম্পর্টেন্ট। ভার্নাকুলার পেস অ্যাক্ট এটা চালু করেন কে? লর্ড লিটন। ঠিক আছে, নেক্সট, সাধারণ বৃষ্টিতে কোন অ্যাসিড থাকে? যে সাধারণ যে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে থাকে কার্বনিক অ্যাসিড। কার্বনিক যেটা অ্যাসিড বৃষ্টি, সেই বৃষ্টি থাকে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? এটা উত্তর হবে কুমার গুপ্ত। নেক্সট দেখো, অশোকের লিপি পাঠোদ্ধার করেন কে? এটা হবে জেমস প্রিন্সে। কত সালে? 1837 সালে। দক্ষিণ ভারতের একমাত্র ষোড়শ মহাজনপদের নাম কি? সেটা উত্তর হবে অসমো। প্রজাতান্ত্রিক মহাজনপদ, যে 16খানা মহাজনপদ ছিল তার মধ্যে দুটি ব্রিজি বানানটা বয়রি, ব্রিজি এবং মল্ল, এটা হচ্ছে প্রজাতান্ত্রিক মহাজনপদ ছিল। শকাব্দ চালু করেন কি? উত্তর হবে 1900 কত সালে? 78 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আঙ্গর ভাটের বিষ্ণু মন্দির কোথায় আছে? কম্বোডিয়াতে আছে। আঙ্গর ভাটের বিষ্ণু মন্দির কোথায় আছে? পরীক্ষা খুব আসে, কম্বোডিয়াতে আছে। বাংলার প্রথম নির্বাচিত রাজা কি? এটা উত্তর হবে গোপাল। ঠিক আছে, গস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত দুটি নদী হচ্ছে নর্মদা ও তাপ্তি, যেটা হচ্ছে পশ্চিম বাহিনী, এরা আরব সাগরে গিয়ে পড়েছে। ঠিক আছে, গস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত নদী হচ্ছে নর্মদা এবং তাপ্তি, এবং দুটো নদীর মধ্যে আছে স্তূপ পর্বত আছে। ঠিক আছে, স্তূপ পর্বত আছে। ত্রাসের নদী বা পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয় তিস্তাকে। ত্রাসের নদী বলা হয় তিস্তাকে। ভারতের অন্তর্বাহী নদী হচ্ছে একমাত্র, সেটা হচ্ছে লুনি। ঠিক আছে, ভারতের অন্তর্বাহী নদী হচ্ছে লুনি। পশ্চিমবঙ্গের গরুমারা অভয়ারণ্য কোন নদীর তীরবর্তী? এটা উত্তর হচ্ছে জলঢাকা। এটা একটু মডারেট কোশ্চেন হিসেবে আসতে পারে, দেখে নিও। পশ্চিমবঙ্গের গরুমারা অভয়ারণ্য কোন নদীর তীরবর্তী? এটা উত্তর হবে জলঢাকা। বিরজু মহারাজ কোন নৃত্যের শিল্পী? এটা হচ্ছে কত। তো নৃত্যের শিল্পী রেটে তোমরা একটু দেখে নিও, অত সম্ভব নয় একসঙ্গে দেবার। ভারতীয় পেনাল কোড আইপিসি রচনা করেন কে? মেকলে, এবং প্রবর্তন করেন উইলিয়াম বেন্টিং। এবং বর্তমানে প্রচলিত যে আইপিসি সেটা কিন্তু 1862 সালে প্রথম চালু হয়। ঠিক আছে, তারপর দেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভারতীয় যে সংবিধান রচনা হয়েছিল সেটা কোন আইনের ভিত্তিতে? 1835 সালের ভারত শাসন আইন। ঠিক আছে, এবং ভারতের স্বাধীনতা আইন পাস হয় 1947 সালের 18 জুলাই, এবং এটা অনুমোদিত হয় সেটা 4 জুলাই। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নিও। তারপর দেখো, গণপরিষদ গঠিত হয় 1946 সালের 16 মে, এবং ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী গণপরিষদ গঠিত হয়। এবং ক্যাবিনেট মিশন ভারতে আসে কবে? 1946 সালের 24 মার্চ। গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর, এবং প্রথম অস্থায়ী সভাপতি ছিল ডক্টর সচিদানন্দ সিনহা, এবং স্থায়ী সভাপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং সংবিধানের ধারণা দেন তিনি হচ্ছেন এম.এন. রায়, এবং দলহীন রাষ্ট্রের কথাও বলেন সেই এম.এন. রায়। তারপর দেখো, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা 1947 সালের 3। তারপর দেখো দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রায়ই আসে, যে মুসলিম লীগ গণপরিষদে যোগ দেয় 1946 সালের 26 অক্টোবর, এবং মুসলিম লীগ গণপরিষদ ত্যাগ করেন 1947 সালের 16 জুলাই। তারপরে দেখো, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে প্রায় আছে। সংবিধান গৃহীত হয় 1949 সালের 26 নভেম্বর, এবং সংবিধান কার্যকরী হয় 1950 সালের 26 জানুয়ারি, এবং এই তারিখটাকে হিসাবে আমাদের প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। তারপর দেখো, সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে, এবং খসড়া কমিটির সভাপতি হচ্ছেন তিনি। ঠিক আছে, ডক্টর বি আর আম্বেদকর। স্টিয়ারিং কমিটির সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপর দেখো, কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত বা কেন্দ্রীয় শাসনতন্ত্র, প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটির সভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। ভাষা কমিশন গঠিত হয় কত সালে? 1955 সালে, সভাপতি করেন বিজি খাড়ে। তারপর দেখো, সংবিধানের বিভিন্ন অংশ কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে। প্রথমে বলি আমেরিকার সংবিধান থেকে যেটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রস্তাবনা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রস্তাবনা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? আমেরিকা থেকে। তারপর দেখো, মৌলিক অধিকার হচ্ছে আমেরিকা, কিন্তু মৌলিক কর্তব্য বললে রাশিয়া হবে। ঠিক আছে, তারপর দেখো, উপরাষ্ট্রপতি হচ্ছে আমেরিকা, কিন্তু যদি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা স্পিকার এগুলো যদি বলে সেক্ষেত্রে কিন্তু ব্রিটেন। তাহলে উপরাষ্ট্রপতি হচ্ছে আমেরিকা থেকে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এগুলো কিন্তু ব্রিটেন থেকে, এবং সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থা এটা কিন্তু আমেরিকা থেকে। তারপর এক নাগরিকত্ব এটা কিন্তু এসেছে কোন দেশ থেকে? ব্রিটেন থেকে। ঠিক আছে, তারপর এগুলো বললাম যে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, রাষ্ট্রপতি, স্পিকার, নির্বাচন কমিশন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নিম্নকক্ষ অধিকতর শক্তিশালী, মানে নিম্নকক্ষ বলতে অ্যাকচুয়ালি লোকসভাটাকে বোঝায়, এটা হচ্ছে অধিকতর শক্তিশালী। এগুলো সবই নিয়ে আসা হয়েছে ব্রিটেন থেকে। তারপর দেখো, ফ্রান্স। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশে ন্যায় বিচার, স্বাধীনতা, প্রজাতন্ত্র, সাম্য উল্লেখ পাওয়া যায়। এগুলো কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? ফ্রান্স থেকে। তারপর দেখো, আয়ারল্যান্ড হচ্ছে নির্দেশমূলক নীতি এবং রাষ্ট্রপতির নির্বাচন। এই নির্দেশমূলক নীতিটা জওহরলাল নেহরু লিখেছিলেন কত সালে? 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, তারপর দেখো, দক্ষিণ আফ্রিকা। সংবিধান সংশোধন পদ্ধতি এটা নিয়ে আসা হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। এবং দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ একটা ধারা, যেটা 32 নম্বর ধারা, এই ধারাটাকে বলা হয় সংবিধানের হৃদয় বা আত্মা।
ঠিক আছে। তারপর দেখো মৌলিক কর্তব্য। তো এই মৌলিক কর্তব্য একটুকে বললাম নিয়ে আসা হয়েছে রাশিয়ার সংবিধান থেকে, এবং লিখেছিলেন কে? শ্রীমতী ইন্দিরা গান্ধী। কখন? 1976 সালের 42তম সংশোধনের মাধ্যমে এটা যুক্ত করা হয়। তখন কিন্তু ছিল কটি? 10টি, এবং পরে আরও একটি অ্যাড করা হয়, যেটা হচ্ছে 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তাহলে বর্তমানে এখন কটি? বর্তমানে কিন্তু 11টি। আর 11তম মৌলিক কর্তব্যটি কি ছিল? যে 6 থেকে 14 বছরের শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ দেওয়া পিতামাতার মৌলিক কর্তব্য। এটা হচ্ছে 11তম কর্তব্য। ঠিক আছে। তারপর দেখো রাষ্ট্রপতি হচ্ছে দেশের সর্বোচ্চ প্রশাসক, রাষ্ট্রের প্রধান, ভারতের প্রধান নাগরিক এবং সেনা বিভাগের প্রধানকে রাষ্ট্রপতি। এবং রাষ্ট্রপতির নির্বাচিত কিভাবে হন? কেন্দ্রীয় আইনসভা, যেটা লোকসভা এবং রাজ্যসভা, লোকসভাটা হচ্ছে নিম্নকক্ষ, রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ, এবং রাজ্য বিধানসভা সমূহের নির্বাচিত সদস্যের দ্বারা কিন্তু নির্বাচিত হন রাষ্ট্রপতি। ঠিক আছে। তারপর দেখো নিয়োগ এবং পদচ্যুত করতে পারেন কাদের? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের কিন্তু নিয়োগ করতে পারেন এবং পদচ্যুত করতে পারেন। এবং ইউপিএসসি চেয়ারম্যান, রাজ্যপাল, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল এবং প্রধানমন্ত্রীরও শপথ বাক্য পড়ান কিন্তু এই প্রধান রাষ্ট্রপতি। তারপর দেখো দিয়েছে উপরাষ্ট্রপতির নিয়োগ কিন্তু লোকসভা এবং রাজ্যসভার সকল সদস্য দ্বারা নির্বাচিত হন। এখানে কিন্তু বিধানসভার সদস্যরা ভোট দেন না, লোকসভা এবং রাজ্যসভার সদস্য দ্বারাই নিয়োগ হন কে? উপরাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতি কিন্তু কি হবে? রাষ্ট্রপতি লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভা তিনটেরই সদস্য দ্বারা নির্বাচিত হন। এবং দেখো রাজ্যসভার অধিবেশনের পরিচালনা করেন কে? এই উপরাষ্ট্রপতি। রাজ্যসভা পরিচালনা করেন উপরাষ্ট্রপতি, এবং লোকসভা পরিচালনা করেন স্পিকার। ঠিক আছে, স্পিকার। অর্থ বিল দেখো, অর্থ বিল কেবলমাত্র লোকসভাতে পেশ করা হয়। অর্থ বিল কোথায় পেশ করা হয়? লোকসভাতে। রাজ্যসভায় কিন্তু অর্থ বিল পেশ করা হয় না। আর এই রাজ্যসভা হচ্ছে একটা কি? স্থায়ী কক্ষ। তার কথা বলেছি যে লোকসভার মোট সদস্যের 1/10 অংশকে কি বলে? কোরাম বলে। যদি কোরাম না হয়, মানে 1/10 অংশ উপস্থিত না হয়, তাহলে সেক্ষেত্রে স্পিকার কি সবার কাজ সাময়িকভাবে বন্ধ রাখেন। ঠিক আছে। তারপর দেখো কি বলেছি, পার্লামেন্টের যৌথ অধিবেশনের আহ্বান করেন কে? রাষ্ট্রপতি আহ্বান করেন, এবং যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার। লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার এবং রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি, কিন্তু যৌথ অধিবেশনের ক্ষেত্রে সভাপতিত্ব করেন স্পিকার। ঠিক আছে। বছরে 3টি অধিবেশন হয়, তার মধ্যে বাজেট অধিবেশন, এটা সব থেকে দীর্ঘ অধিবেশন, তারপরে বাদল এবং শীতকালীন। তারপর দেখো দিয়েছি কোশ্চেন আওয়ার 11টা থেকে দুপুর 11টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে কোশ্চেন আওয়ার, এবং 0 আওয়ার হচ্ছে 12টা থেকে 1টা পর্যন্ত। তারপর দেখো বলেছি সুপ্রিম কোর্টের বিচারপতি রিটায়ার করেন 6 বছর বা 65 বছর, যেটি আগে হবে সেই বয়সেই কিন্তু সে রিটায়ার করবে। এবং হাইকোর্টের বিচারপতি 62 বছর বয়স পর্যন্ত আসীন থাকবেন এবং তারপর রিটায়ার করবেন। তারপর দেখো রাজ্যপাল কি? রাজ্যপাল রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য। রাজ্যপাল কি হয়? রাজ্যপাল হচ্ছে রাজ্যের যে বিশ্ববিদ্যালয় সেগুলোর আচার্য হয়। ঠিক আছে। উপাচার্যকে নিয়োগ করতে পারেন। 42তম সংবিধান সংশোধন, এটা হয়েছিল 1976 সালে, এবং এই সংশোধনকে বলা হয় মিনি কনস্টিটিউশন। ঠিক আছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মধ্যে কি সাম্য এবং প্রজাতন্ত্রের সংযুক্ত এই সংশোধনের মাধ্যমে করা হয়। ঠিক আছে। এবং মৌলিক কর্তব্য যেটা 51A ধারায় আছে সেটাও কিন্তু যুক্ত করা হয়, একটু আগেই বললাম, 1976 সালের 42তম সংশোধনের মাধ্যমে। তারপর দেখো 44তম সংবিধান সংশোধন, এটা হচ্ছে 1978 সালে। এটি গুরুত্বপূর্ণ কেন? কারণ এই সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে এটি আইনগত অধিকার, এবং কত ধারায় আছে? 300A ধারার মধ্যে এটা আছে। তারপর দেখো একটা গুরুত্বপূর্ণ সংশোধন, 61তম সংবিধান সংশোধন হয়েছিল 1989 সালে। ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। ঠিক আছে। তারপর দেখো 101তম সংবিধান সংশোধন, এটা হয়েছিল 2017 সালে। কি হয়েছিল? জিএসটি চালু হয়েছিল 1 জুলাই 2017 থেকে। এখন 1 জুলাই জিএসটি দিবস পালন করা হয়। তারপর দেখো 19 নম্বর ধারা থেকে 22 নম্বর ধারা, এই ধারার মধ্যে কি আছে? স্বাধীনতার অধিকারের কথা বলা আছে। তার মধ্যে মেনলি 19 নম্বর ধারাতে মৌলিক অধিকারের কথা বলা আছে। ঠিক আছে। 19 নম্বর ধারায় 19 ক এভাবে লেখা আছে, একটু দেখে নিও। তারপর দেখো 324 নম্বর ধারা, এটা হচ্ছে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। 352 নম্বর ধারা, এটা জাতীয় জরুরির কথা বলা আছে। এবং 356 নম্বর ধারা, এটা হচ্ছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন সম্পর্কে বলা আছে। এবং 360 নম্বর ধারা, এটা হচ্ছে আর্থিক জরুরি। তাহলে এই তিনটে দেখে নিও, তিনটে জরুরি ভিত্তিক। তো জাতীয় জরুরি এখন পর্যন্ত ভারতে 3বার হয়েছে, আর্থিক জরুরি ভারতে কিন্তু এখন পর্যন্ত একবারও হয়নি। ঠিক আছে। এবং 370 নম্বর ধারা, যেটা এককালীন জম্মু কাশ্মীরের সঙ্গে যুক্ত ছিল। জাতীয় যুব দিবস, এটা হবে 12 জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এটা পালন করা হয়। নেক্সট দেখো জাতীয় ভোটার দিবস, এটা হচ্ছে 25 জানুয়ারি। এবং ভারতের শহীদ দিবস পালন করা হয় 30 জানুয়ারি, মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস উপলক্ষে। নেক্সট দেখো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি যে ইসরোর চেয়ারম্যান, বর্তমান ইসরোর চেয়ারম্যান আছে ডক্টর ভি নারায়ণন। জাতীয় শিক্ষক দিবস, এটা হচ্ছে 5ই সেপ্টেম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে এটা পালন করা হয়। নেক্সট দেখো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, এটা কি হবে? 3 দিন পরেই, মনে রাখবে 8ই সেপ্টেম্বর। ভারতের উপরাষ্ট্রপতি, এখন বর্তমানে উপরাষ্ট্রপতি আছে সিপি রাধাকৃষ্ণন, এর আগে কে ছিল? জগদীশ ধনখড়। নেক্সট দেখো কি বলেছি, অভিমন্যু মিশ্র কোন খেলার সঙ্গে যুক্ত? এটাও কি হবে? দাবা। তো ডি গুকেশ বলে দেখো নাম দিয়েছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ডি গুকেশ কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা খেলার সঙ্গে যুক্ত। এবং 2024 সালে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ বিজেতা হয়। ঠিক আছে। এবং সে সর্বকনিষ্ঠ, খুবই ইম্পর্টেন্ট, সর্বকনিষ্ঠ 17 বা 18 বছর বয়সে কি হয়েছে? যে 2024 সালের ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ বিজেতা হয়েছে।
জাতীয় ফুটবল টিমের বর্তমান কোচকে পুরুষ বিভাগের, সে হবে খালিল জামিল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নিন এটা। ম্যাগনাস কার্লসেন কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হবে কি দাবা, খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা দিয়ে দেবো রোহিত কৃষ্ণ, এটাও কিন্তু দাবার সঙ্গে যুক্ত। রোহিত কৃষ্ণ কোন খেলার সঙ্গে যুক্ত? দাবার সঙ্গে যুক্ত। হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স নামে বই লিখেছেন কে? DY চন্দ্রচূড়। সমশ্রী প্রকল্প এটা কোন রাজ্য চালু করেছে? পশ্চিমবঙ্গ চালু করেছে। কাদের জন্য? পরিযায়ী শ্রমিকদের জন্য। ঠিক আছে, নেক্সট দেখো ওয়াটল ক্যান্টিন কে চালু করেছে? কোন রাজ্য চালু করেছে? দিল্লি চালু করেছে। তো দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছে রেখা গুপ্ত। 5 টাকার খাবার, এই প্রকল্পটা কি? প্রকল্পটা হচ্ছে 5 টাকার খাবার। জাতীয় ডাক্তার দিবস কত তারিখে পালন করা হয়? 1 জুলাই। 1 জুলাই আবার GST দিবসও আছে। ঠিক আছে, জাতীয় ডাক্তার দিবস কার জন্মদিন হিসেবে পালন করা হয়? বিধানচন্দ্র রায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখা দিয়েছি যে মহাকাশে ভ্রমণকারী দ্বিতীয় ভারতীয় কে হলেন? ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ঠিক আছে, এর আগে প্রথম কে ছিল? প্রথম হবে কে? রাকেশ শর্মা। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কত তারিখে পালন করা হয়? 8ই মে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বর্তমানে কে আছেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবে BR গাভাই। বিশ্ব স্বাস্থ্য দিবস কত হবে? 7 এপ্রিল। এবং বিশ্ব পরিবেশ দিবস এটা হচ্ছে 22 এপ্রিল। সে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য দেখে নিও এখন কে? জ্ঞানেশ কুমার। যে কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন চলছে? তো বর্তমানে মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলছে। ভেনেজুয়েলার রাজধানী খুব ইম্পর্টেন্ট, এখন দেখে নিও, সেটা হচ্ছে কারাকাস। বেশ কিছু রাজধানী তোমরা দেখে নিও, আগেও দেখবে প্রিভিয়াসে আলোচনা করে দিয়েছি। শীতকালীন অলিম্পিক থেকে প্রশ্ন পড়েছে। তো আমি এখন কি দেখবো? 2026 সালে শীতকালীন অলিম্পিক কোথায় হবে? মিলান বা কোয়াটিনা অ্যাম্পেজো, ইটালি দেশের মিলান এবং কোয়াটিনা ডি অ্যাম্পেজো হবে। পরের প্রশ্নে যাবো। 2025 মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কে পেলেন? কোন ক্ষেত্রে পেলেন সেটা দেখো। ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার থেকে প্রিভিয়াস পরীক্ষায় পড়েছে। তো দেখো মনু ভাকের কোন খেলার সঙ্গে যুক্ত? শুটার। ডি গুকেশ একটু আগে আলোচনা করলাম, দাবা। হরমনপ্রীত সিং হকি দলের ক্যাপ্টেন এবং প্রবীণ কুমার হচ্ছে প্যারা অ্যাথলেট। এই 4 জন কি পেয়েছে? এই 4 জন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছে। এই পুরস্কারটা আগে নাম কি ছিল? আগে ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ছিল, এটা নাম চেঞ্জ হয়ে এখন কি হয়েছে? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হয়েছে। 2024 সালে T20 ওয়ার্ল্ড কাপ দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে কে জয়লাভ করেছে? ভারত জয়লাভ করেছে। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে যে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, এটাও সেম, আমাদের নিউজিল্যান্ডকে পরাজিত করে ভারত কি করেন? জয়লাভ করেন। এগুলো দেখে নিও, খুব ইম্পর্টেন্ট। 2023 ODI ওয়ার্ল্ড কাপে ভারতকে পরাজিত করে কি হয়? অস্ট্রেলিয়া জয়লাভ করেন। এবং খেলাটা কোথায় হয়েছিল? খেলাটা ভারতেই হয়েছিল। নেক্সট দেখো 2027 সাল দিয়েছি। 2027 সালের যে ODI ওয়ার্ল্ড কাপ সেটা কোথায় হবে? দক্ষিণ আফ্রিকায় হবে, জিম্বাবুয়ে এবং নামিবিয়া, 3টে দেশ মিলে হোস্ট করবে। 2026 T20 ওয়ার্ল্ড কাপ খেলা কোথায় হবে? এটা হবে ভারত এবং শ্রীলঙ্কাতে। নেক্সট দেখো 2025 সালের দ্রোণাচার্য পুরস্কার থেকেও প্রশ্ন করেছে। তো কে পেয়েছে? দীপালি দেশপান্ডে পেয়েছে, সে হচ্ছে শুটিং কোচ, এবং আর্মান্ডো অ্যাগনেলো কোলাকো এবং ফুটবলের কোচ। ঠিক আছে, পশ্চিমবঙ্গের নতুনতম হেরিটেজ কোনটি? পশ্চিমবঙ্গের নতুনতম হচ্ছে শান্তিনিকেতন, 2023 সালে পাই। ঠিক আছে, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত 3টি হেরিটেজ সাইট আছে, একটা সুন্দরবন, একটা হচ্ছে হিমালয়ান রেলওয়ে এবং একটা হচ্ছে শান্তিনিকেতন। নেক্সট দেখো এই 3টে প্রশ্ন প্রিভিয়াসে পড়েছে, কে কোন খেলার সঙ্গে যুক্ত? নীরজ চোপড়া হচ্ছে জ্যাভলিন থ্রো, মীরাবাই চানু হচ্ছে ভারোত্তোলন এবং রোহান বোপান্না হচ্ছে লন টেনিস। দেখে নিও 2025 এশিয়া কাপে দেখো বলছে ভারত জয়লাভ করেন, কাকে পরাজিত করে? পাকিস্তানকে পরাজিত করে। নেক্সট দেখো বলছে লোকসভার স্পিকারকে ওম বিড়লা। রাজ্যসভার চেয়ারম্যান কে হয়? রাজ্যসভার চেয়ারম্যান হয় উপরাষ্ট্রপতি হয়। তাহলে উপরাষ্ট্রপতি কি আছে এখন? CP রাধাকৃষ্ণন। প্রথম প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো? তো এটা উত্তর হবে সমুদ্রগুপ্ত। এবং এই উপাধিটা দেন কে? ভিনসেন্ট স্মিথ। তার মানে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন ভিনসেন্ট স্মিথ। এই সমুদ্রগুপ্তের আরও একটা উপাধি ছিল, সেটা হচ্ছে লিচ্ছবি দৈত্য। নেক্সট বাকি অপশনগুলো আলোচনা করে দিচ্ছি। দেখো যে স্কন্দগুপ্ত কি বলা হয়? ভারতের রক্ষাকর্তা। কেন বলা হয়? কারণ হুন আক্রমণ প্রতিহত করেছিলেন বলেই স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলেছিলেন কে? রজনীপাল দত্ত। একই রকম দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে উপাধি দেওয়া হয়েছিল শকারি, কেন? শকদের পরাজিত করেছিলেন বলে। এবং প্রথম চন্দ্রগুপ্ত এর একটা উপাধি ছিল যে মহা রায়াধিরাজ। এখানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, একবার ভালোভাবে দেখে নিও। পরের প্রশ্ন যাব। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য দেশের সংখ্যা কয়টি? তো কয়টি উত্তর হবে? 5টি। যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চীন ও রাশিয়া। তো এর সদর দপ্তর কোথায় আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সদর দপ্তর আছে। পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? এটা যেহেতু 2018 সালের প্রশ্ন, বুঝতেই পারছো, তো সম্ভাব্য হিসাবে লেখা আছে। তো এটা অনেক পুরনো প্রশ্ন হিসাবে, যে ইমরান খানের পার্টির নাম ছিল তহরিক ই ইনসাফ। তো পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? লিয়াকত আলী খান। বর্তমানে কে আছেন? বর্তমানে নাম হচ্ছেন শেহবাজ শরীফ, এবং তিনি হচ্ছেন 23তম প্রধানমন্ত্রী এবং 2022-এ নির্বাচিত হন। এবং ইমরান খান তিনি ছিলেন 22তম প্রধানমন্ত্রী এবং তিনি ছিলেন একজন ক্রিকেটার। নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানব দেহের পক্ষে উপকারী?
তো এটা উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। এর কাজ কি? এটি মানবদেহে হজমে সাহায্য করে। এছাড়া এটি কি করে? দুধকে দইয়ে রূপান্তরিত করে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে দইয়ে কোন অ্যাসিড থাকে? তো উত্তর হবে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো এটা উত্তর হবে 1930 সালে। কোথায় হয়েছিল? উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এবং চ্যাম্পিয়ন হয়েছিল কে? চ্যাম্পিয়ন উরুগুয়ে হয়েছিল এবং রানার্স হয়েছিল আর্জেন্টিনা। তো 2022 সালে যে বিশ্বকাপটা হয়ে গেছে সেটা কিন্তু হয়েছিল কোথায়? কাতারে হয়েছিল। সেটা কাতারে হয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা, রানার্স হয়েছিল ফ্রান্স। এবং 2026 সালে যেটা অনুষ্ঠিত হবে সেটা 3টি দেশে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? তো এটা উত্তর হবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা। তো কত সালে ভারতে আসেন? 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। ঠিক আছে, নেক্সট আরেকটা প্রশ্ন বলছি গণপরিষদ থেকে, যে গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিল কে? সচিদানন্দ সিনহা। এবং স্থায়ী সভাপতি ছিল রাজেন্দ্র প্রসাদ। এবং আরও 3টে প্রশ্ন এখানে আলোচনা করছি। দেখো, যে সাইমন কমিশন এটা গঠিত হয়েছিল 1927 এবং ভারতে আসে 1928। ওয়াভেল পরিকল্পনা এটা হচ্ছে 1945 সাল এবং কিপস মিশন এটা হবে 1942 সাল। 4টে অপশানই কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমরা একটু দেখে নিও। 21 নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা, সেটা উত্তর হবে আরাবল্লী। এবং এই আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ সে হচ্ছে গুরু শিখর। বিন্দু পর্বত দেখো অপশানে আছে, এটা নিয়ে আলোচনা করি। এটা কি? এটা হচ্ছে এক ধরনের স্তূপ পর্বত এবং এটি উত্তর ও দক্ষিণ ভারতের জল বিভাজিকা বলে। এটা কি বলছে? উত্তর ও দক্ষিণ ভারতের জল বিভাজিকা বলে। এবং এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুড উইল পিক বা লোকালি ভাষায় বলতে পারো কালুমার। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ডোরাবেরা। হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অবশ্যই মাউন্ট এভারেস্ট, সবাই জানো। এবং এটি হচ্ছে হিমালয় হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটি একটি নবীন ভঙ্গিল পর্বত। নেপালে মাউন্ট এভারেস্ট সাগর মাথা নামে পরিচিত। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? এটা উত্তর হবে জাহাজ। কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা উত্তর হবে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে আরও কিছু ডিটেলস দিয়েছি। দেখো, যে পশ্চিমবঙ্গের যদি পাখি বলা হয় রাজ্য পাখি, সেটা হচ্ছে মাছরাঙা। এবং ফুল বললে শিউলি, গাছ বললে ছাতিম। পশ্চিমবঙ্গ দিবস কবে পালিত হয়? পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়, কিন্তু এটা অনেক আগেই ভারতে পশ্চিমবঙ্গ দিবস পালিত করা হয়, সেটা কিন্তু 20 জুন। পুলিশ দিবস পালিত হয় 1 সেপ্টেম্বর। এবং কন্যাশ্রী দিবস এটা হচ্ছে 14 অগস্ট। সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বুলন্দ দরওয়াজা কে তৈরি করেন? তো বুলন্দ দরওয়াজা তৈরি করেন সম্রাট আকবর। একই রকম প্রশ্ন আছে যেটা হচ্ছে আলাই দরওয়াজা। তো আলাই দরওয়াজা তৈরি করেন কিন্তু আলাউদ্দিন খলজি। কীভাবে মনে রাখতে পারো? আলাউদ্দিনের আলা এবং আলাই দরওয়াজার আলা। এবং বুলন্দ দরওয়াজার আকবরের ব আছে এবং বুলন্দ দরওয়াজাতে ব আছে, সেভাবে তুমি মনে রাখতে পারো। এবং এটি নির্মাণ করেন কোথায়? গুজরাটের ফতেপুর সিক্রিতে তৈরি করা হয়। স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হচ্ছে ইন্দোর। একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা, তো আন্তর্জাতিক তারিখ রেখা বলতে অ্যাকচুয়ালি 180 ডিগ্রির দ্রাঘিমাংশকে বলা হয়, এটা মনে রাখবে। তো একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, যখন এটা যদি আমি আন্তর্জাতিক তারিখ রেখা বলি, তো যখন পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে তখন একদিন পিছিয়ে যাবে, এবং যখন পূর্ব থেকে পশ্চিম দিকে যাবে তখন একদিন এগিয়ে যাবে, এটা মনে রাখবে। তো এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে দিয়েছি, যে 0 ডিগ্রি দ্রাঘিমা বললে সেটা হচ্ছে মূলমধ্যরেখা। তার মানে বলতে পারি মূলমধ্যরেখার মান কত? 0 ডিগ্রি দ্রাঘিমাংশ। তো এটি কী করেছে? পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করেছে এবং এটি ইংল্যান্ডের গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে। ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মূলমধ্যরেখা কোথা দিয়ে গেছে? ইংল্যান্ডের গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে। এবং দ্রাঘিমা দিয়ে সময় নির্ণয় করা হয়। একটা ইম্পর্টেন্ট একটা মান দেখতে পাচ্ছ, যে 1 ডিগ্রি সমান 4 মিনিটের হেরফের হয়। ঠিক আছে, এবার কিছু গুরুত্বপূর্ণ অক্ষাংশ নিয়ে আলোচনা করবো। দেখো, 0 ডিগ্রি অক্ষাংশকে বলে নিরক্ষরেখা বা বিষুবরেখা। যদি 23 ডিগ্রি উত্তর বলে, 23 ডিগ্রি যদি উত্তর বলে তাহলে সেটা কর্কটক্রান্তি রেখা। 37 ডিগ্রি, 23.5 ডিগ্রি উত্তর বললে সেটা কর্কটক্রান্তি রেখা, এবং 23.5 ডিগ্রি দক্ষিণ হলে সেটা মকরক্রান্তি রেখা। 66.5 ডিগ্রি উত্তর হলে সেটা সুমেরুবৃত্ত, এবং 66.5 ডিগ্রি দক্ষিণ হলে সেটা হচ্ছে কুমেরুবৃত্ত, এবং 90 ডিগ্রি উত্তর হলে সুমেরু এবং 90 ডিগ্রি দক্ষিণ হলে কুমেরু। তো এটা দেখে নেবে, এই বিশেষ করে মানগুলো করতক্রান্তি রেখা, নিরক্ষরেখা, মকরক্রান্তি রেখা, এগুলো একটু দেখে নেব। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? তো এটা উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। তার ইম্পর্টেন্ট একটা উপন্যাস হচ্ছে মেঘনাদ বধ কাব্য।
তো আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস: কপাল কুণ্ডলা খুব ইম্পর্টেন্ট, আনন্দমঠ এটা তো খুবই ইম্পর্টেন্ট, সীতারাম, দেবী চৌধুরানী এবং কৃষ্ণকান্তের উইল। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ছদ্মনাম ছিল সেটা হচ্ছে কমলাকান্ত। 34 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? এটা উত্তর হবে বিহার। তো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে বাংলার প্রথম নির্বাচিত রাজা কে? তো উত্তরটি কী হবে? উত্তরটি হবে গোপাল। তো গোপালই হচ্ছে অ্যাকচুয়ালি পাল বংশের প্রতিষ্ঠাতা। প্রকৃত প্রতিষ্ঠাতা বললে উত্তর হবে ধর্মপাল। সর্বশ্রেষ্ঠ রাজা পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা দেবপাল এবং শেষ রাজা হচ্ছে গোবিন্দ পাল। এবং আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেন? এটা উত্তর হবে কিন্তু ধর্মপাল। টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? উত্তর হবে জে.এল. বেয়ার্ড। তো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কারক দিয়েছি। দেখো, যে কম্পিউটার আবিষ্কার করেন কে? চার্লস ব্যাবেজ। মোবাইল মার্টিন কুপার। টেলিফোন গ্রাহাম বেল। রেডিও মার্কনি। এগুলো সবকটাই ইম্পর্টেন্ট দেখে আমি দিয়েছি, একটাও বাদ দেবে না, প্রত্যেকটা সাজেশন আকারে দেওয়া হয়েছে। এরোপ্লেনটা কি রাইট ব্রাদার্স বা বলতে পারো অরভিল রাইট এবং উইলভার রাইট। পারমাণবিক বোমা হাইড্রোজেন বোমা দেখে নেবে এটা, যে পারমাণবিক বোমা হচ্ছে জে রবার্ট ওপেনহাইমার এবং হাইড্রোজেন বোমা হচ্ছে এডওয়ার্ড টেলার। এই দুটো নামে অনেকে কনফিউজ করে দেয়। দেখো, পারমাণবিক বড় নাম, ওপেনহাইমার বড় নাম, হাইড্রোজেন একটু ছোটো নাম, এডওয়ার্ড টেলার ছোটো নাম, এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে। ডায়নামো হচ্ছে মাইকেল ফ্যারাডে। বৈদ্যুতিক বাতি এটা টমাস আলভা এডিসন। ব্যারোমিটার হচ্ছে টরেসেলি। থার্মোমিটার এটা হচ্ছে ফারেনহাইট। এবং সবথেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন লাস্টে দেওয়া হয়েছে, দেখো, যে ডিনামাইট এটা হচ্ছে আলফ্রেড নোবেল এবং এর নাম হিসাবেই নোবেল প্রাইজটা দেওয়া হয়। নেক্সট এক্স রশ্মি আলোচনা করবো। এক্স রশ্মি এটা হচ্ছে কে? রন্টজেন আবিষ্কার করেন। ইলেকট্রন এটা জে টমসন বা থমসন বলতে পারো। প্রোটন এটা রাদারফোর্ড এবং নিউট্রন এটা হচ্ছে স্যাডউইক। এগুলো সবথেকে সাজেস্টিভ আকারে দেওয়া হয়েছে, এখান থেকে কোনো সাজেশন করতে যাবো না, সবগুলোই মুখস্থ করবে, পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। কাপড় কাচা সোডা হলো নিচে কোনটি? তো দেখো, অপশানে আছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট এটা কিন্তু বেকিং সোডা, যার সংখ্যা হচ্ছে NaHCO3। কীভাবে মনে রাখতে পারো? বাই মানে যেটা খায় মানে খাওয়া যায়, বেকিং সোডা খাওয়া যায়। আর কাপড় কাচা সোডা সেটা কিন্তু সোডিয়াম কার্বনেট এবং সেটাকে এভাবেও লেখা যেতে পারে, যেটা পরীক্ষায় দিয়েছে হাইড্রেটেড, সেটাকে ডেকা হাইড্রেটেড আকারেও বলা যেতে পারে। ডেকা কেন? কারণ এখানে 10 অণু জল থাকে বলে, Na2CO3 এবং 10 অণু জল থাকে বলে। তো আর একটা দিয়েছি ক্যালসিয়াম কার্বনেট সংকেত হচ্ছে CaCO3। এটা হচ্ছে মার্বেল পাথর বা চুনা পাথরের রাসায়নিক নাম বা এটা সংকেত। তো নেক্সট হচ্ছে খাদ্য লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড এবং সংকেত হচ্ছে NaCl। চারটে জিনিসই খুব ইম্পর্টেন্ট আছে, এই চারটে জিনিস ভালোভাবে দেখে নিও। ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? তো সবাই জানো এটা খুবই সহজ প্রশ্ন, সিলি পয়েন্ট। আমি আরও কিছু আলোচনা করে দিয়েছি। ক্রিকেট খেলার জন্য আরও একটা খুব ইম্পর্টেন্ট টার্ম আছে, যেটা হচ্ছে প্রপিং ক্রিজ। হ্যাঁ, এটা অনেকেই ভুল করে দেয়। প্রপিং ক্রিজ এটা ভালো করে মনে রাখবে, এটা ক্রিকেট খেলায় ব্যবহৃত একটা শব্দ। পেনাল্টি কর্নার এটা সবাই জানো, এটা হচ্ছে ফুটবল। তো গল্ফ থেকে যে দুটো শব্দ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টি এবং ক্যাডি। এটা হচ্ছে গল্ফ খেলার সঙ্গে যুক্ত শব্দ। তারপরে দুটো প্রশ্ন দিয়েছি, দেখো, একটা হচ্ছে স্ম্যাচ, এটা হচ্ছে স্ম্যাচ বললে ভারোত্তোলন বা যেটা বলে ওয়েট লিফটিং, আর স্ম্যাশ বললে লন টেনিস বা ব্যাডমিন্টন বা ভলিবল বলতে পারো এগুলো। আর একটা ইম্পর্টেন্ট শব্দ পরীক্ষা খুব পড়ে, যেটা হচ্ছে কক্স। তো কক্স হচ্ছে নৌকা দৌড় প্রতিযোগিতার সঙ্গে যুক্ত শব্দ। 44 নম্বর প্রশ্ন, ক্রোয়েশিয়ার রাজধানী কি? তো এটা উত্তর হবে জাগ্রেব। তো আমরা এখন কার রাজধানী পড়ব? তো প্রথম কথা হচ্ছে যে আমাদের রাজধানীগুলো পড়তে হবে ভারতের প্রতিবেশী দেশ যেগুলো, সেই প্রতিবেশী দেশগুলো অবশ্যই সব পড়তে হবে, এবং কারেন্ট যেগুলো হোয়াট লিস্টে আছে, যেগুলো ঘটনা নিত্যত ঘটছে, হ্যাঁ, সেই দেশগুলো, যে দেশগুলো এখন বর্তমানে ইম্পর্টেন্ট বা হট লিস্টেড আছে, সেই দেশগুলোকে মেনলি করতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা প্রথমে আলোচনা করছি পাকিস্তানের সবাই জানো এটা রাজধানী হচ্ছে ইসলামাবাদ, বাংলাদেশের ঢাকা, নেপালের কাঠমান্ডু, ভুটানের থিম্পু, শ্রীলঙ্কার জয়বর্ধনপুরে কোট্টে এবং কলম্বো। দুটোই রাজধানী, এটা বাণিজ্যিক দিক দিয়ে এবং এটা মেন বলতে পারো অর্থনৈতিক বা প্রধান। এবং আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল, মালদ্বীপের মালে, মায়ানমার নেপিদো এবং ইন্দোনেশিয়া হচ্ছে জাকার্তা। তো এই কটা হচ্ছে ভারতের মেনলি প্রতিবেশী। তো ওই প্রতিবেশীর ওপর দিয়ে রাজধানী আসতে পারে, এবং যেগুলো গুরুত্বপূর্ণ হটলিস্টেড বলতে পারি, যে ইসরায়েল এবং প্যালেস্টাইন, এটা তো বিতর্কের ব্যাপার, বুঝতেই পারছো, যে জেরুজালেম দুজনেরই রাজধানী। কিন্তু ইসরায়েল থেকে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তেল আবিব, এটা অর্থনৈতিক একটা কেন্দ্র ইসরায়েলের, তেল আবিব। নেক্সট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সোমালি, এর রাজধানী হচ্ছে মোগাদিসু। মস্কো, বুঝতেই পারছো, রাশিয়া ইউক্রেন, এটা যুদ্ধ চলছে এখনো। তো রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো, ইউক্রেনের হচ্ছে কিয়েভ। ভেনেজুয়েলা, এটা হচ্ছে কারাকাস।
নেক্সট জাপানের টোকিও, চীনের হচ্ছে বেজিং, এ দুটো তো অবশ্যই দেখতে হবে, এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে। নেক্সট সুদানের হচ্ছে খার্তুম, ইরানের তেহরান, আমেরিকা হচ্ছে ওয়াশিংটন ডিসি, মেক্সিকো সিটি, এবং কানাডা হচ্ছে অটোয়া, এবং অস্ট্রেলিয়া হচ্ছে ক্যানবেরা। তাহলে আরও কিছু দেখতে পারো, আমাদের 195খানা দেশ আছে, তো সব দেশ তো সম্ভব নয় দেখার, যেগুলো প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ দেশ সেইগুলোই আমরা পড়বো, এবং যেগুলো হটলিস্টেড হয়ে আছে নিউজে সেগুলো আমরা দেখবো। এবং এই দেশগুলোরই মেনলি বলবো মুদ্রা দেখতে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কে আছেন, হ্যাঁ এগুলো আমাদের দেখতে হবে। হুতুম প্যাঁচা ছদ্মনাম নামে কে পরিচিত? তো এটা উত্তর হবে কালী প্রসন্ন সিংহ। তো বাকি তিনটে অপশন আলোচনা করে দিচ্ছি, যদিও অতটা ইম্পর্টেন্ট নয়। মাইকেল মধুসূদন দত্ত, তিনি কিছু কিছু ক্ষেত্রে টিমোথি পেন পোয়েম নামেও কবিতা লিখতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম কষ্টচিৎ উপযুক্ত ভাইপোষ্য। নেক্সট শরৎচন্দ্র, এটা ইম্পর্টেন্ট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী। তোমরা চাইলে বই থেকেও ছদ্মনামগুলো দেখতে পারো, এটা কিন্তু অনেক সময় আসে ছদ্মনামগুলো। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? এটা কোথায় আছে? আন্টার্কটিকাতে আছে। এছাড়া আরও দুটি কেন্দ্র আছে, যেটা হচ্ছে মৈত্রী ও ভারতী, মোট 3টি কেন্দ্র আছে। খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? তো আমরা মেনলি পড়ে এসেছি যে হ্যাঁ ভিনিগার। তো অ্যাকচুয়ালি ভিনিগারে কী থাকে? ভিনিগারে অ্যাকচুয়ালি অ্যাসিডিক অ্যাসিড থাকে, এবং এই ভিনিগারটি খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। তো অপশানে দেখতে পাচ্ছি যে বেনজোইক অ্যাসিড আছে, এটা কিন্তু অবশ্যই এটা অ্যান্সার হবে। আর অ্যাসিডিক অ্যাসিড যেহেতু আছে, অ্যাসিডিক অ্যাসিড নয়, অ্যাসিডিক অ্যাসিডের যদি লঘু দমন থাকতো তাহলে আমি এটাকে অ্যান্সার করতাম। তো এই ক্ষেত্রে অ্যান্সার বলবো আমি বেনজোইক অ্যাসিড, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এছাড়া আরও দুটো অপশন দেখো আছে। টার্টারিক অ্যাসিড, এটা কিসে আছে? তেঁতুল আঙুরে পাওয়া যায়। এবং একটু আগে আলোচনা করলাম সোডিয়াম বাইকার্বনেট, যেটা হচ্ছে বেকিং সোডা, খাই এরকম করে মনে রাখতে পারো। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? তো এটা হচ্ছে পিঙ্গালি বেঙ্গাইয়া। 38তম প্যারালাল বিভক্ত করে উত্তর হবে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। তো আমরা ভারতের প্রতিবেশী যে দেশগুলো আছে তার সঙ্গে কিছু সীমানার নাম হিসাবে আমরা প্রশ্ন আলোচনা করব। যে ভারত পাকিস্তান সবাই জানো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেড ক্লিপ, এলওসি আকারে অবশ্য থাকতে পারে, দেখে নেবে এলওসি, লাইন অফ কন্ট্রোল। ভারত বাংলাদেশ, তো 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, বা বলতে পারি যে ভারত পাকিস্তান যখন ভাগ হয়ে যায়, তখন পূর্ব পাকিস্তান, বাংলাদেশ না হয়ে পূর্ব পাকিস্তানের সঙ্গে যে সীমানা ছিল সেই সীমানাটা অ্যাকচুয়ালি রেড ক্লিপ করেছিলেন, এবং সেই সীমানায় আছে বর্তমানে, তার জন্য রেড ক্লিপটাই অ্যান্সার হবে ভারত বাংলাদেশ। এবং 3 বিঘা করিডোর বলে যদি উত্তর থাকে, অপশন থাকে, অবশ্যই এটাও হবে 3 বিঘা করিডোর। নেক্সট ভারত আফগানিস্তান সীমানা হচ্ছে ডুরান লাইন, কিন্তু বর্তমানে এটা পিওকে মানে পাক অকুপাইড কাশ্মীর, তার জন্য অপশানে ভারত পাকিস্তান না থেকে পাকিস্তান আফগানিস্তানও থাকতে পারে, সেই হিসাবে ভেবে চিন্তে অপশান করতে হবে। নেক্সট ভারত চীন, এটা হচ্ছে ম্যাকমোহন। এবং ভারত নেপাল ভুটান কোনো নির্দিষ্ট কোনো নাম নেই। তো আমরা বলতে পারি যে ভারত আর নেপালের যে সীমানা সেটা কিন্তু মুক্ত, সেটা হচ্ছে মুক্ত বর্ডার। হ্যাঁ, 53 নম্বর প্রশ্ন, রাশিয়ার মুদ্রা কি? রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল। তো আরও কিছু আমরা মুদ্রা নিয়ে ডিটেলস আলোচনা করি, যে এই ইউরো মুদ্রাটি কার? তো ইউরোপীয় ইউনিয়নে যে 27খানা দেশ আছে, সেই 27খানা দেশের মুদ্রা হচ্ছে ইউরো। তো বর্তমানে বলি যে 27খানা দেশ, পূর্বে 27খানা ছিল। তো ইউকে ত্যাগ করে, মানে ইউকে মানে ইউনাইটেড কিংডমস, যেখানে 4টি দেশ আছে মেনলি, ব্রিটেন, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং ওয়ালস। তো 4খানা যে দেশ, সেই 4খানা দেশ নিয়ে হচ্ছে ইউকে। তো তারা ত্যাগ করে ইউরোপীয় ইউনিয়ন থেকে, এবং নতুন যোগদান করেন সেটা হচ্ছে ক্রোয়েশিয়া। এটা প্রায় 2022 সালের দিকে হয়তো ঘটনা। তো এই কারণে বলবো যে আগেও পূর্বেও 27টি ছিল, বর্তমানেও 27টি আছে। এবং এই কিনা মুদ্রাটি কার? কিনা মুদ্রা হচ্ছে পাপুয়া নিউগিনি। রিয়াল মুদ্রা কার? রিয়াল হচ্ছে সৌদি আরব, কাতার, ওমান, ইরান এবং ইয়েমেন। এবং দিনার হচ্ছে কুয়েত, ইরাক। দিরহাম কার? দিরহাম হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। তো আমরা বেশি ইম্পর্টেন্ট কোনটা? বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রতিবেশী মেনলি যদি বলি রুপি মুদ্রা কার? ভারতের হচ্ছে ইন্ডিয়ান রুপি, পাকিস্তান রুপি, নেপালের রুপি, শ্রীলঙ্কার রুপি বলে বলতে পারি, এগুলো সবই হচ্ছে রুপি। তো ইন্দোনেশিয়ার রুপি, মালদ্বীপের রুপি, এভাবে মনে রাখতে পারো। তো প্রতিবেশীর মধ্যে যে দুটো বেশি ইম্পর্টেন্ট তাদের রুপি নয়, সেটা হচ্ছে ভুটানের নুলটাম এবং মায়ানমারের কায়াত। এই দুটো হচ্ছে প্রতিবেশী যাদের মুদ্রা রুপি নয়, তার জন্য ইম্পর্টেন্ট। এবং আরও দুটো ইম্পর্টেন্ট হচ্ছে চীন, জাপান। চীনের হচ্ছে ইয়ান বা রেনমিনবি, জাপানের হচ্ছে ইয়েন। এই দুটো নামে কনফিউজ হয়ে যেতে পারে, ভালো করে দেখবে, ইয়ান আর ইয়েন। জাপানি আকার আছে, তোর আকার নাই, আকারটা ইয়ানে আছে, এভাবে উল্টো করে মনে রাখতে পারো। আর বাংলাদেশের হচ্ছে টাকা। নেক্সট বলবো পাউন্ড মুদ্রাকার? ইউকে মানে ইউনাইটেড কিংডমস, এখনই বললাম 4খানা দেশ আছে, ব্রিটেন, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং ওয়ালস।
এবং মিশর, সুদান এ দুটো কিন্তু পাউন্ড। ডলার ইম্পর্টেন্টগুলো দেশ লিখেছি, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। মেনলি এগুলোকেই দেখতে পারো, এগুলোর মধ্যেই আশা করছি চলে আসতে পারে। হাইড্রোপনিক্স শব্দটি কিসের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে কি মাটি ছাড়া গাছের প্রতিপালনকে হাইড্রোপনিক্স বলছে। তো এরকম একটা প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন করেছিল যে অ্যাসিডের মধ্যে কোন মৌলটি দেখতে পাওয়া যায়? অ্যাসিডের মৌল দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে হাইড্রোজেন। অ্যাসিড মানে অবশ্যই হাইড্রোজেন থাকবে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে পড়েছিল, তো দেখে নিও। বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? তো এটা হবে হুগলি, এবং কারা চালু করেছিলেন? পর্তুগিজরা। তো ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ছাপাখানার আবিষ্কারক কে? এটা হচ্ছে গুটেনবার্গ, এটা মনে রাখবে। 58 ইন্ডিয়ান রিপাবলিক আর্মি এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এই দুটো নামে অনেকেই কনফিউজ হয়ে যায়। রিপাবলিক আর্মি বললে উত্তর হবে মাস্টারদা সূর্য সেন, এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ বললে রাসবিহারী বসু হবে। তো এই দুটো কিন্তু কনফিউজ করো না, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দুটোই, যে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি বললে মাস্টারদা সূর্য সেন এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ বললে রাসবিহারী বসু হবে। তো আরেকটা ইম্পর্টেন্ট দেখো এখানে আছে, চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু মিলে তৈরি করেন স্বরাজ্য দল, সুভাষচন্দ্র বোস তৈরি করেন ফরওয়ার্ড ব্লক একটা পার্টি। তো সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ম্যাক্সিমাম অনেকেই ভুল করে, যেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, যেটা তৈরি করে রাসবিহারী বসু, আর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ যেটা আজাদ হিন্দ ফৌজ, সেটা কিন্তু তৈরি করেন ক্যাপ্টেন মোহন সিং। সুভাষচন্দ্র বোস কিন্তু হবে না, এটা মোহন সিং অ্যান্সার হবে। হ্যাঁ, এবং এই 1943 সালে কি হয়, সুভাষচন্দ্র বসু জুলাই মাসে সিঙ্গাপুরে, কোথায়? সিঙ্গাপুরে এর নেতৃত্ব গ্রহণ করেন। তো কোথায় গ্রহণ করেন? সিঙ্গাপুরে। কত সালে? 1943 সালের জুলাই মাসে নেতৃত্ব গ্রহণ করেন। আর আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির এর মানে তৈরি করেছিলেন কে? এটা কিন্তু মোহন সিং হবে। এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এটা হচ্ছে রাসবিহারী বসু। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি, রিপাবলিক বললে মাস্টারদা সূর্য সেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে যতগুলো আলোচনা করলাম, প্রত্যেকটা অপশানে প্রায় 5টা থেকে প্রায় 10টার মতো উত্তর আলোচনা করছি, একটু ভালো করে দেখে নিন। মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে 1835 সালে। তো এটা দেখো কে কার সহযোগিতায় হয়েছিল? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায়। তো তিনি কিসের জন্য? ভারতের আধুনিক পাশ্চাত্য শিক্ষার জন্য। তো পরের প্রশ্ন, রোহিঙ্গারা কোথাকার আদিবাসী ছিলেন? এটা উত্তর হচ্ছে মায়ানমার। খুবই সহজ প্রশ্ন, এটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স তৎকালীন 2018 সালের সাপেক্ষে এটা বলতে পারো একটা কারেন্ট অ্যাফেয়ার্স। পথের পাঁচালীর রচয়িতা কে? এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো সত্যজিৎ রায় কি করেন? এই উপন্যাস অবলম্বনে প্রথম ছবি নির্মিত করেন। আশাপূর্ণা দেবী তার গুরুত্বপূর্ণ উপন্যাস প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসের জন্য তিনি কি জ্ঞানপীঠ পুরস্কার পান। ঠিক আছে, প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পাবক সে আশাপূর্ণা দেবী। দিল্লির প্রাচীন নাম কি ছিল? তো এটা একটু হট লিস্টেড, বুঝতেই পারছো। তো মনে রাখবে এটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ। তো গয়া, এই গয়ার বর্তমান নাম কি? গয়ার বর্তমান হচ্ছে গয়াজি, যেটা বিহারে অবস্থিত। এবং অযোধ্যা, এটা এখনও অযোধ্যা নামেই আছে এবং উত্তরপ্রদেশে আছে। পাটলিপুত্র বর্তমান নাম হচ্ছে পাটনা, এটাও বিহারের মধ্যে অবস্থিত। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? তো এটা উত্তর হবে রাজা রামমোহন রায়। আরও কিছু সভা আলোচনা করেছি, প্রার্থনা সমাজ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হবে আত্মরাম পাণ্ডুরাম। তারপর হচ্ছে আর্য সমাজ, এটা হচ্ছে দয়ানন্দ সরস্বতী। তত্ত্ববোধিনী কে তৈরি করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে ব্রাহ্ম সমাজ, এটা রাজা রামমোহন রায়। এই ব্রাহ্ম সমাজটাই পরবর্তীকালে চালান তারা হচ্ছে দেবেন্দ্রনাথ এবং কেশবচন্দ্র, দুজনেই চালান। তার মধ্যে যে আদি ব্রাহ্ম সমাজ সেটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং ভারতীয় ব্রাহ্ম সমাজ সেটা কিন্তু কেশবচন্দ্র সেন। এই ব্রাহ্ম সমাজটাই এটা দুভাগ হয়ে যায়। ঠিক আছে, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করেন? এটা হচ্ছে সুইডেন। তো দেখো কি বলেছি, যে 1901 সাল থেকে 5টি বিষয়, যেটা হচ্ছে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি, এবং 1969 সাল থেকে অর্থনীতিটা পরে অ্যাড হয়। মোট 6টি বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হয়। তার মধ্যে শান্তিতে দেওয়া হয় কোথায়? শান্তিতে হচ্ছে নরওয়ের অসলো, এবং বাকি যে 5টা সেগুলো সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয়। সিটি অফ প্যালেস বা প্রাসাদের শহর বলা হয় তাকে কলকাতাকে। কলকাতা আরও একটা নাম সিটি অফ জয়। ঠিক আছে, জয়পুর বিখ্যাত পিঙ্ক সিটি বা গোলাপি শহর। হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ এই দুটো শহরকে একসঙ্গে বলা হয় যমজ শহর, যেমন কলকাতা, হাওড়া এই দুটোকেও যমজ শহর বলা হয়। দিল্লিকে বলা হয় সমাবেশের শহর বলা যায়। অতটা ইম্পর্টেন্ট নয়, তাও চাইলে দেখতে পারো, এগুলো ইম্পর্টেন্ট। ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? এটা 2018 সাল হিসাবে বললে অবশ্যই বলবো জম্মু কাশ্মীর, কিন্তু এখন 35A ধারাটা উঠে গেছে। তাও কি বলছি, 2019 সালের 31শে অক্টোবর থেকে রাজ্যটি মানে জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পুনর্গঠিত হয়।
তার মানে জম্মু কাশ্মীর রাজ্যটি দুভাগ হয়ে যায় এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হয়, জম্মু কাশ্মীর এবং লাদাখে। তার মানে বর্তমানে এই লাদাখ হচ্ছে সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল। তার আগে ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এখন বর্তমানে বড় কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। সেটা খুবই ইম্পর্টেন্ট। 2018 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা কারেন্ট অ্যাফেয়ার হিসাবে এসেছিল 2000 সালের প্রশ্ন, যেহেতু এটা। তো আমাদের বর্তমানে কোন দুটো পড়তে হবে? 2024 সাল যেটা হয়ে গেছে এবং 2026 সাল যেটা হবে। তো 2024 সালের গ্রীষ্মকালীন এটা হয়েছে কোথায়? প্যারিস, ফ্রান্সের প্যারিস। এবং 2026-এর শীতকালীন অলিম্পিক যেটা হবে মিলান বা কর্টিনা ডি অ্যাম্পেজো, কোথায়? ইটালির মিলান ও কর্টিনা ডি অ্যাম্পেজো। ভারতে ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার, যারা কোচ অ্যাকচুয়ালি, সেই পুরস্কারটা হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। তো বাকি অপশানগুলো আলোচনা করি। দেখো, অর্জুন পুরস্কার এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার, খেলাধুলা বিষয়ক এটা দ্বিতীয় পুরস্কার। তো প্রথম পুরস্কার কোনটি? প্রথম পুরস্কার হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যেটা বর্তমানে এখন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হিসাবে পরিচিত। এই নামটা এখন চেঞ্জ হয়ে গেছে, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নাম চেঞ্জ হয়ে বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নামকরণ হয়েছে। তো 2025 সালের জানুয়ারি মাসে যে খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে, মানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে, সেই চারজন ইম্পর্টেন্ট। মেনলি তোমরা দেখে নিও যে কে কোন খেলার সঙ্গে যুক্ত। মনু ভাকের শুটার, ডি গুকেশ দাবা, এটা খুবই ইম্পর্টেন্ট। হরমনপ্রীত সিং এটা হচ্ছে হকি দলের অধিনায়ক, এবং প্রবীণ কুমার প্যারা অ্যাথলেট। আরও একটা অপশান আছে কালিদাস সম্মান, তো এটা শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য, থিয়েটার এবং ভিজুয়াল আর্টের ক্ষেত্রে দেওয়া হয়। এটা আমাদের মধ্যপ্রদেশ রাজ্য সরকার প্রদান করেন, এটা প্রদান করেন। লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? তো এটা হবে অভিধান সংকলন। তো বাকি অপশানগুলো দেখো, প্রাচীন দেহাবশেষ এই নিয়ে যে পড়াশোনা, সেটা বলছে প্রত্নতাত্ত্বিক বা জীবাশ্ম। আর যেটা এডিক্ট বলতে অ্যাকচুয়ালি লিপিকে বোঝাচ্ছে, শিলালিপি বা পোস্টাল লিপি যেগুলো বলে সেগুলো। এবং যেটা হচ্ছে ডেকোরেটিভ রাইটিং বা আলংকারিক লিখন, এটাকে বলছে ক্যালিগ্রাফি। নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? তো অ্যাকচুয়ালি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে সেটা হচ্ছে সিম্বগোত্রীয় উদ্ভিদ। সিম্বগোত্রীয় উদ্ভিদ মানে কারা? যেমন মটরশুঁটি, মটর, ছোলা, ডাল, সিম, এগুলো। তো এরা কী করে? এদের মূলে রাইবোজিয়াম ব্যাকটেরিয়া বসবাস করে এবং বাতাস থেকে কী করে? নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে, ডাইরেক্ট বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে। কোন ভারতীয় 2018 সালে ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন? তো এটা উত্তর হবে সোনাম ওয়াংচুক। তো আমরা জানবো যে ম্যাগসাইসাই পুরস্কারটি কী জন্য দেওয়া হয়। জনসেবা, সাংবাদিকতা, সাহিত্য, আন্তর্জাতিক সমন্বয়, সরকারি সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়। মেনলি এগুলো দেখবে, আন্তর্জাতিক সমন্বয়, সাংবাদিকতা, সাহিত্য, এগুলো দেখবে। তো একে এশিয়ার নোবেল প্রাইজ বলা হয়। ফিলিপাইন দেশ সেটা প্রদান করে এবং প্রথম ভারতীয় এই পুরস্কারটি পেয়েছিলেন তিনি হচ্ছে আচার্য বিনোবা ভাবে। 85 গোয়ারবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? তো এটা উত্তর হবে গুজরাট। তো গুজরাটে আরও একটা নাচ আছে সুন্দর, যে ডান্ডিয়া। তো বাকি অপশনগুলো দেখো, উত্তরপ্রদেশ ইম্পর্টেন্ট নাচ বলতে পারো রাসলীলা, নটঙ্গি। ছত্তিশগড়ে হচ্ছে রাউত এবং রাজস্থানে হচ্ছে ঘুমর, কালবেলিয়া। আরও অনেক নাচ আছে, সবগুলোই দেখতে পারো। মেনলি ইম্পর্টেন্ট এগুলো আমি দিলাম। 89 বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ উত্তর কী হবে? উত্তর হবে নেপচুন। তো বৃহস্পতি কি? বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় গ্রহ। প্লুটো বর্তমানে এখন বামন গ্রহ। বুধ হচ্ছে সবচেয়ে ছোট গ্রহ, সূর্যের কাছের গ্রহ এবং দ্রুততম গ্রহ। বুধকে কি বলতে পারো? বুধ হচ্ছে সবচেয়ে ছোট গ্রহ, সূর্যের কাছের গ্রহ এবং দ্রুততম গ্রহ। আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলেছি এখানে, যেমন পড়েছে শীতলতম গ্রহ, তেমনি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে উষ্ণতম গ্রহ কোনটি? উষ্ণতম গ্রহ কিন্তু শুক্র। বুধ অবশ্য কাছের গ্রহ, কিন্তু তা সত্ত্বেও উষ্ণতম গ্রহ কিন্তু শুক্র। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও। লাল গ্রহ কাকে বলে? মঙ্গলকে। নীল গ্রহ পৃথিবীকে। বলয় দেখা যায় কোন গ্রহে? শনিতে। সন্ধ্যা তারা বা শুকতারা বলে কোন গ্রহটাকে? সন্ধ্যা তারা বা শুকতারা এটা হচ্ছে শুক্র গ্রহকে বলা হয়। পৃথিবী ঘোরে পশ্চিম থেকে পূর্ব দিকে। প্রশ্ন আসতে পারে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পশ্চিম থেকে পূর্ব দিকে। কিন্তু এর বিপরীত দিকে ঘোরে দুটি গ্রহ আছে, শুক্র, ইউরেনাস। এটা কি করে? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘোরে। 90 নম্বর প্রশ্ন, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেন? এর উত্তর হবে পুলিন বিহারী দাস। যোজনা কমিশনের পরিবর্তে অ্যাকচুয়ালি পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? তো বর্তমানে এখন কাজ করছে নীতি আয়োগ। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বর্তমানে নাই, তার নাম চেঞ্জ করে করা হয়েছে নীতি আয়োগ। তো এটি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে। বলতে পারে কোনটি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে? তো এটি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে। 1 জানুয়ারি 2015 সালে এটা চালু হয়। চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী। তো সিইওকে
সি হচ্ছে বিভিআর সুব্রহ্মণ্যম এবং এর সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। কোন সালে নেতাজি দেশ ত্যাগ করেছিলেন? তো এটা উত্তর হবে 1941। এটা উত্তর হবে না। 1943 সালে সিঙ্গাপুরে আইনের নেতৃত্ব গ্রহণ করেন, যেটা তৈরি করেছিলেন কে বললাম একটু আগেই, এটা মোহন সিং, ক্যাপ্টেন মোহন সিং তৈরি করেন। অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? এটা হবে গুপ্ত বংশের। তো বাকি বংশগুলো একটু আলোচনা করে দিই। রাষ্ট্রকূট বংশ হচ্ছে ইলোলার কৈলাসনাথ মন্দির, যেটা তৈরি করেন প্রথম কৃষ্ণ, রাজা প্রথম কৃষ্ণ। এবং এলিফ্যান্টা গুহা আসতে পারে, এলিফ্যান্টা গুহা কোন বংশের সমকালীন? তো এটা হবে রাষ্ট্রকূট বংশ। বা ইলোলার কৈলাসনাথ মন্দির কারা তৈরি করেছেন? রাষ্ট্রকূট। পাল বংশ, পাল বংশের হচ্ছে ইম্পর্টেন্ট সোমপুর মহাবিহার এবং বিক্রমশীল মহাবিহার, যেটা আগে আলোচনা করেছি, ধর্মপাল তৈরি করেন। এবং নেক্সট মৌর্য বংশ, মৌর্য বংশের কি বিভিন্ন স্তম্ভ, স্তূপ বা বৌদ্ধ বিহার, বিভিন্ন রকম বৌদ্ধ বিহার তৈরি করেন, এটাই। নেক্সট বলবো কুষাণ বংশ, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে গান্ধার শিল্প। 1928 সালে বরদলুই সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? তো এটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল। তো সর্দার বল্লভভাই প্যাটেল লৌহ মানব নামে পরিচিত ছিলেন। তারই স্মৃতি হিসাবে স্ট্যাচু অফ ইউনিটি, যেটা 182 মিটার লম্বা ছিল, গুজরাটের নর্মদা নদীর একটি দ্বীপে, যেটা কেভারিয়া, বর্তমানে এখন একতানগর নাম, শহরের কাছে তৈরি করেন। ঠিক আছে। 98 নিম্নের কোনটি তাপ পরিমাপের একক? তো তাপ পরিমাপের একক হচ্ছে এখানে জুল। তো তাপের দেখো এসআই একক হচ্ছে জুল এবং সিজিএস একক হচ্ছে ক্যালোরি। তো 1 ক্যালোরি সমান কত হয়? 4.2 জুল। নেক্সট ভোল্ট দেখো, ভোল্ট কি? ভোল্ট হচ্ছে তড়িৎ বিভবের বা বিভব প্রভেদ বলতে পারো। এসআই একক হচ্ছে ভোল্ট, এসআই একক তড়িৎ বিভবের কি? এসআই একক। এবং এর সিজিএস একক বলে, তা সিজিএস একক বললে বলবো কার? তড়িৎ বিভবের সিজিএস একক বললে বলবো ইএসইউ, মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর যেটা নিউটন, নিউটন দিয়ে বলছে অ্যাকচুয়ালি এটা বলের একক। তো বলের এসআই একক হচ্ছে নিউটন এবং সিজিএস একক হচ্ছে ডাইন। ফ্লাক্স কি? ফ্লাক্সটা কোনো একক নয়, এটা কি দেখো বলছে, তো কোনো তলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখা, অতিক্রান্ত বলরেখার সংখ্যা হচ্ছে ফ্লাক্স। 8 নম্বর প্রশ্ন, কম্পিউটারের প্রথম ভাষা কোনটি ছিল? এর উত্তর হবে ফরট্রান। প্রথম প্রশ্নটি বলেছে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তো এটা কী হবে? অতিক্রান্ত দূরত্ব। এই ওডোমিটার যন্ত্রটি অ্যাকচুয়ালি যানবাহনে ব্যবহার করা হয়, যানবাহন মেনলি বাইক বলতে পারো, বিভিন্ন রকম কারে এটা ব্যবহার করা হয় এবং এটার সাহায্যে দূরত্ব পরিমাপ করা হয়। তো এই রিলেটেড, যন্ত্র রিলেটেড আমি আরও অনেক জিকে আলোচনা করে দিয়েছি, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথমে বলেছি ভর মাপা হয় কি দিয়ে? সাধারণ তুলাযন্ত্র দিয়ে বা দাঁড়িপাল্লা বলতে পারো। এবং ভার বা ওজন মাপা হয় স্প্রিং তুলাযন্ত্র দিয়ে। এই দুটো প্রশ্ন খুবই পরীক্ষাতে আসে, ভালোভাবে দেখবে। ভারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ভার বলতে ওজন, আর ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্র, ভার বা ওজন মাপা হয় স্প্রিং তুলাযন্ত্র দিয়ে। নেক্সট দেখো উচ্চতা হচ্ছে অল্টিমিটার। সমুদ্রের গভীরতা, এটা হচ্ছে ফ্যাথোমিটার। নেক্সট তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে এ দিয়ে রাখা হয়, অ্যাম্পিয়ার। সেখান থেকে মনে রাখবে যে যন্ত্রটা হচ্ছে অ্যামিটার। এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। আমি 2017 সালে এই রিলেটেড জিকে আলোচনা করে দিয়েছি, চাইলে একবার দেখে নিতে পারো। বিভব প্রভেদের এসআই একক হচ্ছে ভোল্ট। কি? এসআই একক ভোল্ট। সেখান থেকে হচ্ছে ভোল্ট মিটার। এখানে একটা অপশান দিয়ে রাখে, যেটা হচ্ছে ভোল্টমিটার এবং ভোল্টামিটারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ভোল্টমিটার বিভব প্রভেদ মাপার যন্ত্র, কিন্তু ভোল্টামিটার কি? ভোল্টামিটার একটা পাত্র, যে পাত্রতে তড়িৎ বিশ্লেষণটা করা হয়। বিভব প্রভেদ দিয়ে যদি যন্ত্র আসে তো দেখবে অপশানে ভোল্টামিটারটাও রাখবে। তো ভালোভাবে দেখবে যে ভোল্টমিটার না ভোল্টামিটার কোনটা আছে, ভালোভাবে দেখবে। বাতাসের গতি, এটা হচ্ছে অ্যানিমোমিটার। নেক্সট আপেক্ষিক গুরুত্ব এবং আপেক্ষিক আর্দ্রতা, এটা নিয়েও অনেকে কনফিউজ হয়ে যায়। তো দেখো, গুরুত্ব বললে কিন্তু হাইড্রোমিটার এবং আপেক্ষিক আর্দ্রতা বললে হাইগ্রোমিটার হবে। ঠিক আছে, এই দুটো ভালোভাবে দেখবে। নেক্সট তাপের এসআই একক হচ্ছে জুল এবং সিজিএস একক হচ্ছে ক্যালোরি। সেই ক্যালোরি থেকে ক্যালোরিমিটার। তাহলে তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার এবং এর সিজিএস একক হচ্ছে ক্যালোরি, সেখান থেকে ক্যালোরিমিটার এসছে এবং এসআই একক হচ্ছে জুল। নেক্সট তাপমাত্রা বা উষ্ণতা, এটা হচ্ছে থার্মোমিটার। এবং যদি উচ্চ তাপমাত্রা বলে, তাপমাত্রা দেখো বেশি বলা থাকে, তাহলে হচ্ছে পাইরোমিটার। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রতে এবং এই যন্ত্রের একটা স্কেল থাকে, যে স্কেলটাকে বলে রিক্টার স্কেল। তো ভালোভাবে দেখবে কি বলেছে, যন্ত্র বললে সিসমোগ্রাফ এবং স্কেল বললে রিক্টার স্কেল। নেক্সট শব্দের প্রাবল্য বললে অডিওমিটার। ঠিক আছে। বৃষ্টিপাত হবে রেনগজ। রক্তচাপ হচ্ছে স্পিগমো ম্যানোমিটার। নেক্সট বায়ুচাপ হচ্ছে ব্যারোমিটার। এবং দুধের বিশুদ্ধতা মাপা হয় ল্যাক্টোমিটার যন্ত্রে। ঠিক আছে। তো দুধ দিয়ে আরও দুটো রিলেটেড প্রশ্ন আছে, একই ধরনের টার্ম দেখবে, যে দুধে কোন অ্যাসিড থাকে, কি হবে? ল্যাকটিক অ্যাসিড। এবং দুধ থেকে দইয়ে রূপান্তর করে কোন ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। তো মনে রাখবে যে দুধ মানে অবশ্যই ল্যাক্টো দিয়ে নামটা বেশি মনে রাখবে। নেক্সট
রাডারের ফুল ফর্ম হচ্ছে রেডিও ডাইরেকশন অ্যান্ড রেঞ্জিং। এটা সাহায্যে কি বিমান জাহাজের দিক নির্ণয় করা হয়। ঠিক আছে, তো এই রাডারের যে ধর্মটা এটা অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায় কাদের মধ্যে? বাদুড়ের মধ্যে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো কিন্তু সব সাজেস্টিভ দিয়েছি, এখান থেকে কোনো সাজেশন করতে যাবে না এবং সবগুলোই দেখবে। কাইজার ই হিন্দ কাকে বলা হতো? তো এটা হচ্ছে মহাত্মা গান্ধী। ঠিক আছে, তো মহাত্মা গান্ধীর দুটো ইম্পর্টেন্ট গ্রন্থ আছে, একটা হচ্ছে হিন্দ স্বরাজ, একটা দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ। পরীক্ষায় যেটা বেশি আছে সেটা হচ্ছে এটা, দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ। এটা খুব পরীক্ষাতে আসে, তাই দেখবে। নেতাজি সুভাষচন্দ্র বোস এর যে দুটো গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এবং অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। নেক্সট, পণ্ডিত জওহরলাল নেহরুর কিছু গ্রন্থ দিয়েছি পরীক্ষায়, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রথম দুটো দেখতে পাচ্ছ, প্রথমে দিয়েছি অ্যান অটোবায়োগ্রাফি, এটা পরীক্ষাতে খুব আসে, এবং তারপর হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এটাও খুব পরীক্ষায় আসে। আচ্ছা, আরও দুটো দিয়েছি, দেখবে এই দুটো তোমরা দেখে নিও। ঠিক আছে, গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এবং টুয়ার্ডস ফ্রিডম। নেক্সট, দাদাভাই নওরোজি, এটা নিয়ে আগেও বলেছি 2017 সালের ক্লাসে, যে গ্ল্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? দাদাভাই নওরোজি। এবং সেখান থেকে আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? দাদাভাই নওরোজি। এবং তার সব থেকে গুরুত্বপূর্ণ গ্রন্থ যেটা পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পরের দিকে যাব, নেহেরু ট্রফি। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এটা উত্তর হবে হকি। নেহেরু ট্রফি বলেছে বলে হকি হলো, কিন্তু নেহেরু কাপ বললে কিন্তু ফুটবল অ্যান্সার হতো। ঠিক আছে, এটা ভালোভাবে দেখবে। আমরা কিছু ইম্পর্টেন্ট আরও খেলার নাম দিয়েছি, যেমন টেনিস। এই চারটে অপশানের মধ্যে থেকে আমি দিয়েছি যে টেনিস ইম্পর্টেন্ট যে খেলাগুলো আছে সেগুলো হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট, তারপর হচ্ছে উইম্বলটন, তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন। নেক্সট বলছে ফুটবলের ইম্পর্টেন্ট দেখো, কোপা আমেরিকা, তারপর হচ্ছে উয়েফা ইউরো। পরীক্ষায় কিন্তু শুধু উয়েফা লেখা থাকবে, ইউরোটা দিবে না, উয়েফা লেখা থাকবে, এটা কিন্তু ভালোভাবে দেখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ডুরান্ড কাপ, এবং ভারতের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পরীক্ষায় যেটা পড়ে সন্তোষ ট্রফি, এটা পরীক্ষাতে প্রায় আসে, ভালোভাবে দেখবে। সুব্রত কাপ, রোভার্স কাপ, নেহেরু কাপ। এখনই যেটা বললাম যে নেহেরু ট্রফি বললে হকি হবে, কিন্তু নেহেরু কাপ বললে এটা কিন্তু ফুটবল হবে। নেক্সট, ফেডারেশন কাপ। ব্যাডমিন্টন খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা এটা আসে, সেটা হচ্ছে থমাস কাপ। ঠিক আছে, থমাস কাপ দেখবে, উবার কাপ এবং বিডাব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। নেক্সট চলে আসো হকিটা সব থেকে জানো যেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আগা খান কাপ, এটা পরীক্ষাতে প্রায় আসে। স্ট্যানলি কাপ, ধ্যানচাঁদ ট্রফি, এটা তো অবশ্যই দেখবে। বেটন কাপ, নেহরু ট্রফি, এটা পরীক্ষায় পড়েছে, এবং বোম্বে গোল্ড কাপ এবং সিন্ধিয়া ট্রফি, এগুলো ইম্পর্টেন্টই দিয়েছি, ভালোভাবে দেখে নিও। আরও যে খেলাগুলো আছে সেগুলো দেখবে, এখানে 4টে অপশন ছিল, 4টে অপশন নিয়ে আমি আলোচনা করেছি। জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল? তো এটা হয়েছিল 1919 সালে, এবং তারিখটাও দেখবে 13 এপ্রিল। তো কোথায় ঘটনাটা ঘটেছিল এবং কিসের জন্য ঘটনাটা ঘটেছিল? দেখো, 1919 সালে রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে শান্তিপূর্ণ একটা সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে ঘটনাটা ঘটেছিল। কার নেতৃত্বে? জেনারেল ডায়ারের অধীনে গুলি চালানো হয়েছিল। ঠিক আছে, এটাও প্রশ্ন করে। এবং কিসের প্রতিবাদে সমাবেশটা হয়েছিল? রাওলাট আইনের প্রতিবাদে সমাবেশটা হয়েছিল, এটাও দেখবে। ঠিক আছে, এবং তারিখটাও দেখবে, এই প্রশ্নের তারিখটা খুবই ইম্পর্টেন্ট। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? তো এমনিতে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কিন্তু ত্বক। সবচেয়ে বড় অঙ্গ কি? ত্বক। অপশানে ত্বক নাই, তার জন্য আমরা অভ্যন্তরীণটা ধরেছি, যে মানবদেহের অভ্যন্তরীণ বড় অঙ্গ হচ্ছে লিভার, এবং বাহ্যিকভাবে বললে ত্বক। কিন্তু এখানে কিন্তু বলতে গেলে ত্বকটাই রাইট অ্যান্সার, কিন্তু আমাদের ত্বক অপশানে নাই, তার জন্য আমরা লিভারটাই অ্যান্সার করব। ভারতবর্ষের সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন? প্রথম লোকপাল এটা হচ্ছে পিনাকি চন্দ্র ঘোষ, কিন্তু বর্তমান আসবে আমাদের পরীক্ষায়, যে বর্তমান লোকপালকে তা মনে রাখবে অজয় মানিকরাও খানউইলকর। ঠিক আছে, তো এই লোকপাল জিনিসটা কি? দেখো, বলেছি যে লোকপাল হচ্ছে ভারতে একটি দুর্নীতি বিরোধী সংস্থা, যা সরকারি কর্মকর্তা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করে। তো 2013 সালের বিল পাস হয় এবং 1 জানুয়ারি 2014 থেকে এটা আইনে পরিণত হয়। ঠিক আছে, তো বর্তমানে কে আছে এটা দেখবে, প্রথমটাও দেখে নেবে। প্রথম হচ্ছে পিনাকি চন্দ্র ঘোষ। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি। ঠিক আছে, তো আরও 3টে অপশান দেখো। অ্যান্থ্রোলজি, এটাকে বলছে ফুলের অধ্যয়ন। ঠিক আছে, স্পার্মোলজি, এটা হচ্ছে বীজের অধ্যয়ন। আর পিওলজি বলে কোনো অধ্যয়ন হয় না, এটা এমনি অপশানে দেওয়া আছে। 2019-এ ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথি স্থান অলঙ্কৃত করেছিলেন? তো এটা 2019 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু আমরা বর্তমানে দেখব। বর্তমান 2025 ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি, যার নাম হচ্ছে এইচ প্রবো সুবিয়ান্ত। 13 নম্বর দিকে ফতেহ সিকরি কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা আকবর। এটা 2017 সালে আলোচনা করেছি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা, হার্ট অ্যান্ড সোল বলেছেন? তো এটা সবাই জানো, 32 নম্বর ধারা। ঠিক আছে,
1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদ অধিকারী কে ছিলেন? তো এটা উত্তর হবে লর্ড পেথিক লরেন্স। এই ক্যাবিনেট মিশন নিয়ে ডিটেলস আগে আলোচনা করেছি 2017 সালের প্রিলির প্রশ্নপত্রতে, দেখে নিও। দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? এটা হচ্ছে বিমল জালান, কিন্তু এটা অতটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অমিতাভ ঘোষ। তো অমিতাভ ঘোষের যেটা সব থেকে ইম্পর্টেন্ট গ্রন্থ হচ্ছে দ্য হাংরি টাইড, এটা সব থেকে ইম্পর্টেন্ট গ্রন্থ, দেখে নিও। এছাড়া আছে দ্য শ্যাডো লাইন, সি অফ পপি এবং দ্য গ্লাস প্যালেস। ঠিক আছে, ফিল্মফেয়ার 2019, তো 2019 আমাদের দেখে লাভ নাই, আমাদের দেখতে হবে এখন 2025 সাল। তো 2025 সাল যেটা হচ্ছে 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, যেটা কোথায় কত তারিখে হয়েছে? 11 অক্টোবর 2025 সাল, মানে কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো, রিসেন্ট। কোথায় হয়েছিল? আহমেদাবাদের, গুজরাটের আহমেদাবাদের। তো বেস্ট ফিল্ম কোনটা হয়েছে? বেস্ট ফিল্ম হচ্ছে লাপাটা লেডিজ, 13খানা প্রাইজ পেয়েছে। ঠিক আছে, নেক্সট বেস্ট অ্যাক্টর কার্তিক আরিয়ান এবং অভিষেক বচ্চন, দুজন, ঠিক আছে, যুগ্ম হয়েছে। বেস্ট অ্যাক্টর হচ্ছে কার্তিক আরিয়ান অ্যান্ড অভিষেক বচ্চন, এবং বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে আলিয়া ভাট, এবং বেস্ট ডিরেক্টর হয়েছেন কিরণ রাও। এটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ভালোভাবে এটা দেখে নিও। জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো শুধু জ্যাব নয়, তার সঙ্গে 3টে টার্মই দেখবে, জ্যাব, হুক, পাঞ্চ। বক্সিংয়ের 3টে একবারে গুরুত্বপূর্ণ শট বলতে পারো। ঠিক আছে, সালা খারুজ বলে দেখবে একটা সিনেমা হয়েছিল, সেই সিনেমাতেও এই 3টে শটের কথা খুব ভালোভাবে বলেছে। তো জ্যাব, হুক, পাঞ্চ, এই 3টে কথা কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে বক্সিং। নেক্সট গল্ফ বলেছি, এটা আমি আগে আলোচনা করেছি, দেখবে এটা টি, সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড টি, কোন খেলার সঙ্গে যুক্ত? গল্ফ। এছাড়া আরও টার্ম দিয়েছি, বার্ডি, ইগল, অ্যালবাস্ট, এগুলো দেখে নিও। লন টেনিসের সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে অ্যাস, ঠিক আছে, লাভ, ডিউস এবং স্ম্যাশ, তাহলে স্ম্যাশ এবং স্ম্যাচ দুটো কিন্তু আলাদা টার্ম, ভালোভাবে দেখে নিও। 2017 সালে এটা ডিটেলস আলোচনা করেছি। স্ম্যাশ আলাদা টার্ম এবং স্ম্যাচ আলাদা টার্ম। বিলিয়ার্ড হচ্ছে কিউ, ক্যানন এবং পটিং। ঠিক আছে, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব, যে কম দূরত্ব হয় সেই অবস্থানটাকে বলে অনুসুর অবস্থান। অনুসুর অবস্থান কি? কম দূরত্ব, যেটা হয় কখন? 3 জানুয়ারি হয়। অপশানে দেওয়া আছে দেখো 4 জানুয়ারি, তাহলে আমরা 4টে রাইট করবো। তো অনুসুর অবস্থান যেটা কম দূরত্ব হয় সেটা কিন্তু 3 জানুয়ারি হয়। অপসুর অবস্থান যেটা বেশি দূরত্ব হয় সেটা কিন্তু 4 জুলাই হয়। এছাড়া আরও দুটো ডেট দিয়েছি, যে 21শে জুলাই এবং 23শে মার্চ। কি হয় এই দিন দুটোতে? যে পৃথিবীর সর্বত্র দিনটা সমান হয়। কেন হয় সমান? কারণ সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। প্রশ্ন আসতে পারে যে সূর্য কখন নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়? তাহলে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। তো 21শে মার্চকে কি বলে? বসন্ত বিষুব, এবং বা বলতে পারো মহাবিষুব। মহাবিষুব দিয়েই পরীক্ষায় বেশি আসে। এবং 23শে সেপ্টেম্বর এটা হচ্ছে শরৎ বিষুব, বা বলতে পারো জলবিষুব। এই দুটো টাইমই বেশি পরীক্ষায় দেয়। ঠিক আছে, পুরো সাজেশন আকারে করেছি, ভালোভাবে দেখবে, আশা করছি কিছু কমনও পেতে পারো। গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এসেছিল, এটা এখন বর্তমানে তো ইম্পর্টেন্ট নয়। তো এটা হবে, এটা নাটক হবে, নাটক অ্যান্সার হবে। ঠিক আছে, কোন মোগল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিলেন? তো এটা উত্তর হবে ঔরঙ্গজেব। তো এর যে ডাকনাম ছিল বা একটা নাম ছিল সেটা হচ্ছে আলমগীর। তো শাহজাহানের ডাকনাম কি ছিল? খুররম। জাহাঙ্গীরের ডাকনাম সেলিম। এবং আকবরের যে সম্পূর্ণ নাম বা পুরো নাম সেটা ছিল জালালউদ্দিন মোহাম্মদ আকবর। প্রশ্নতে পড়েছে স্পঞ্জ কি? তো স্পঞ্জ কি? স্পঞ্জ বলছে যে এক ধরনের আদিম বহুকোষী জলজ প্রাণী। তাহলে প্রাণী মানে কি বলতে পারি? প্রাণী মানেই জীব। জীব তো উদ্ভিদ এবং প্রাণী নিয়েই হয়, তাহলে উত্তর হবে জীব দেহ। ঠিক আছে, এটা পরিফেরা পর্বের অন্তর্ভুক্ত এবং এদের শরীরে কি থাকে? ছিদ্র থাকে। তো প্রাণীকে দুভাগ করা যায়, একটা মেরুদণ্ডী প্রাণী এবং একটা অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণীর ভাগগুলো কি? স্তন্যপায়ী, তারপরে পাখি বা পক্ষী, মাছ, সরীসৃপ, উভচর। আর অমেরুদণ্ডী প্রাণীর যে ভাগগুলো আছে সেই ভাগগুলো ইম্পর্টেন্ট ভাগ, আরও অনেক ভাগ আছে। তার একটা করে এক্সাম্পলও দিয়েছি, দেখো। পরিফেরা এখনই বললাম, যেটা হচ্ছে স্পঞ্জ। নিডারিয়া, এটা হচ্ছে জেলিফিশ এবং প্রবাল। নেক্সট হচ্ছে আর্থ্রোপোডো, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। আর্থ্রোপোডো এটা হচ্ছে পোকামাকড় বা মাকড়সা। ঠিক আছে, মলাস্কা, এটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। মলাস্কা হচ্ছে শামুক, এটাই বেশি পরীক্ষায় দেয়, মনে রাখবে। শামুক হচ্ছে মলাস্কা পর্বের একটা অমেরুদণ্ডী প্রাণী। এবং নেক্সট হচ্ছে অক্টোপাস, এটাও মলাস্কা। নেক্সট হচ্ছে অ্যানেলিডা কি? কেঁচো যোগ, এগুলো হচ্ছে অ্যানেলিডা। এবং নেমোটোডা, এটা হচ্ছে গোল কৃমি। তো এগুলো আরও অনেক পর্ব আছে, এগুলো মেনলি এগুলো ইম্পর্টেন্ট, এগুলোই দিয়েছি। 33 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা কে রদ করেন? তো দেখো 1829 সালে রদ হয়। কার প্রচেষ্টায়? রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং এটা কিন্তু রদ করে। তো আবার বলছি, সতীদাহ প্রথা কত সালে? 1829 সালে। এটাও ইম্পর্টেন্ট, সালও পড়ে। কার প্রচেষ্টায়? রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায়। কে করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, এবং রাজা রামমোহন রায়কে যে রাজা উপাধি দেন সেটা কে দেন? এটাও পরীক্ষাতে খুব পড়ে, এটা দ্বিতীয় আকবর, মনে রাখবে। ঠিক আছে, এবং আরও দিয়েছি দেখো, সতীদাহ প্রথা যেমন ইম্পর্টেন্ট তেমনি বিধবা বিবাহটাও ইম্পর্টেন্ট। বিধবা বিবাহ, এই যে এর আইনের যে খসড়া তৈরি করে বা পেশ করেন সেটা কিন্তু লর্ড ডালহৌসি। ঠিক আছে, এবং আইন পাস করেন কার আমলে? আইন পাস হয় লর্ড ক্যানিংয়ের আমলে, সেটা 1856 সালে। ঠিক আছে, এটা ভালোভাবে দেখবে কিন্তু। আইন পাস হয় লর্ড ক্যানিংয়ের আমলে এবং খসড়া তৈরি হয় লর্ড ডালহৌসির টাইমে। ঠিক আছে, এবং গুরুত্বপূর্ণ অবদান, এটা কার উদ্যোগ হয় অ্যাকচুয়ালি?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। নেক্সট আরও দুটো নীতির কথা বলেছি, দেখো সত্ত্ব বিলোপ নীতি, এটা প্রবর্তন করেন লর্ড ডালহৌসি এবং প্রথম অধীনে নিয়ে আসেন যে রাজ্যটিকে, সেটা হচ্ছে সাতারা রাজ্য। খুব পরীক্ষা ইম্পর্টেন্ট, দুটোই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে। অধীনতামূলক মিত্রতা নীতি, এটা প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি এবং প্রথম যে রাজ্য গৃহীত হয় এই নীতি প্রয়োগ করে সেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আছে, দেখবে পরীক্ষাতে এগুলো প্রায় আসে। 34 নম্বর প্রশ্ন, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন থাকে? তো মেনলি আমরা প্রোটিন বলতে কোনগুলোকে বুঝি? প্রোটিন বলতে মাছ, মাংস, ডিম, তাহলে উত্তর হবে মাছ। তো উদ্ভিজ্জ প্রোটিন মেনলি আমরা জানি সোয়াবিন এবং ডাল। ডাল বলতে অ্যাকচুয়ালি মটর, ছোলা সব ধরনের ডালই হতে পারে। এক কথায় বলতে পারি সিম্বগোত্রী উদ্ভিদ। সিম্বগোত্রী উদ্ভিদ, এটা আগে 2017 সালের যে প্রশ্নটা আলোচনা করেছি সেখানে ডিটেলস আলোচনা করেছি। এই সিম্বগোত্রী উদ্ভিদের মূলে কি থাকে? একটা ব্যাকটেরিয়া থাকে যার নাম হচ্ছে রাইবোজিয়াম ব্যাকটেরিয়া। এই রাইবোজিয়াম ব্যাকটেরিয়া কি করে? বাতাস থেকে নাইট্রোজেন ডাইরেক্ট শোষণ করতে পারে এবং মূলের মধ্যে সঞ্চয় করে। তাহলে প্রোটিন মানে কি? প্রোটিন মানে প্রোটিনের প্রধান উপাদান যদি বলো সে হচ্ছে কিন্তু একটা নাইট্রোজেন। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন যদি শোষণ করতে পারে তার মধ্যে কি থাকবে? অবশ্যই এর মধ্যে প্রোটিন থাকবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে যে প্রোটিনের প্রধান উপাদান প্রোটিন মানে তার মধ্যে কি থাকতে হবে? নাইট্রোজেন থাকতে হবে। নীলগ্রহ কাকে বলে? তো গ্রহ রিলেটেড কিন্তু আমি প্রশ্ন ডিটেলসে 2017 সালের প্রিলিতে কিন্তু আলোচনা করে দিয়েছি। তো নীলগ্রহ বলে পৃথিবীকে। তো শনি সম্পর্কে বলি, শনি কি? শনির মধ্যে বলা দেখতে পাওয়া যায় ইউরেনাস দিয়েই প্রশ্নটা পড়েছিল। ইউরেনাস হচ্ছে সবচেয়ে শীতলতম গ্রহ। ঠিক আছে, সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি? উষ্ণ গ্রহ হচ্ছে শুক্র। বুধ কিন্তু নয়, শুক্র, এটা আলোচনা করে দেখবে। এবং বর্তমানে প্লুটো কিন্তু বামন গ্রহ এবং লাল গ্রহ হচ্ছে মঙ্গল। সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি এবং ছোট গ্রহ হচ্ছে বুধ। এবং আরেকটা প্রশ্ন যে শুকতারা বা সোনাতারা কাকে বলে? সেটা হচ্ছে শুক্র। সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? এটা উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে। অগ্নি নিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? এটা উত্তর হবে অ্যাসবেস্ট। এটা দেখে ইম্পর্টেন্ট আছে। নিচের কোনটি যমজ শহর নয়? তো দুর্গাপুর আসানসোল এটা যমজ শহর, কলকাতা হাওড়া যমজ শহর, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ এটাও যমজ শহর, আর নিউ দিল্লির মধ্যে একটা জায়গা সেটা হচ্ছে নিউ দিল্লি, যেটা এখন বর্তমানে ভারতের রাজধানী। তাহলে এটাই হচ্ছে আমাদের কি যমজ শহর নয়। রামধনু কেন হয়? তো এটা উত্তর হবে আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য। বিচ্ছুরণ কিন্তু বিক্ষেপণ কিন্তু নয়। এই যে ওয়ার্ডটা এটা অনেকে ভুল করে দেয়, এই বিক্ষেপণটা কিন্তু হবে না, মানে এই যে বিক্ষেপণ বিচ্ছুরণ। দেখো কি বলেছি? বিচ্ছুরণ মানে কি? বিচ্ছুরণ মানে হচ্ছে যে একটা আলো প্রিজমের মধ্যে দিয়ে গেলে 7টি আলোতে ভেঙে যায়, যেটা বেনিয়া সহকলা বলি, সেই ঘটনাটাকেই বলছে বিচ্ছুরণ। তো দেখো কি বলেছি যে যখন সূর্যলোক একটি জলকণায় প্রবেশ করে তখন একটা বেঁকে যায়, এই ধর্মটা হচ্ছে প্রতিসরণ। প্রথমে প্রতিসরণ হচ্ছে এবং বিভিন্ন রঙে বিভক্ত হয়। তাহলে 7টা রঙে বিভক্ত হয়ে যাওয়া বা বিভিন্ন রঙে বিভক্ত হয়ে যাওয়া এই ঘটনাটাকে বলছে বিচ্ছুরিত হওয়া বা বিচ্ছুরণ। এবং তারপর ফোটার পেছন দিক থেকে প্রতিফলিত হয়। তাহলে কিছুটা কিন্তু প্রতিফলনও হয়। ঠিক আছে, মেনলি বলবো প্রতিসরণ এবং বিচ্ছুরণ মেনলি, কিছুটা প্রতিফলনও সেটা হয়। ঠিক আছে, ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? তাহলে মহিলাদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে কর্ণাম মালেশ্বরী। পুরুষদের মধ্যে শুধু পুরুষ কি, ভারতেরই প্রথম যদি বলি, ভারতের প্রথম পদক জয়ী যদি বলি 1952 সালে কেডি যাদব। এবং প্রথম স্বর্ণ পদক জয়ী, প্রথম স্বর্ণ জিতেছিল, সোনা জিতেছিল, সেটা অভিনব বিন্দ্রা। ঠিক আছে, এবং মহিলাদের মধ্যে কিন্তু এখন পর্যন্ত স্বর্ণপদক কেউ পাননি। পিভি সিন্ধু, তিনি প্রথম মহিলাদের মধ্যে 2টি পদক জয়লাভ করেন। কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে অভিহিত হন? তো এটা বরদৌলি আন্দোলন, যেটা হয়েছিল কত সালে? 1928 সালে। এটা ডিটেলস আলোচনা করা হয়েছে 2017 সালের প্রিলি প্রশ্নতে। ঠিক আছে, তো তার যে জন্ম তারিখ 31 অক্টোবর, তাকে বলা হয় একতা দিবস বা ইউনিটি ডে, এবং তাকে কি বলা হয়? লৌহ মানব নামেও রাখা হয়। ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলন, এটা হয়েছিল 1942 সালের 8ই আগস্ট, যেটাকে আগস্ট আন্দোলনও বলা হয়। স্বদেশী আন্দোলন, এটা হয়েছিল 1905 সালে, বঙ্গভঙ্গের প্রতিবাদে এটা হয়েছিল। প্রশ্ন আসতে পারে স্বদেশী আন্দোলনের উদ্দেশ্য কী ছিল, কারণটা কি? তো বঙ্গভঙ্গের প্রতিবাদে। নেক্সট আইন অমান্য আন্দোলন, দেখো কি হয়েছে যে 1930 সালের 12ই মার্চ, 12 তারিখ অবশ্যই দেখবে, তারিখ খুব ইম্পর্টেন্ট। 1930 সালে 12ই মার্চ কি হয়? গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি মার্চের মাধ্যমে এটা শুরু হয়। কিন্তু চূড়ান্ত শুরু কখন হয়? চূড়ান্ত শুরু হয় 1930 সালের 6ই এপ্রিল। মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে? তো মহাকাশে আকাশের রং কি দেখবে? আকাশের রং কালো দেখবে। কেন? কারণ আলোর কোনো বিক্ষেপণ হয় না, এখানে স্ক্যাটারিং, এটা কিন্তু বিচ্ছুরণ নয়, আলোর বিক্ষেপণ হয় না। ঠিক আছে, তো পৃথিবীতে বায়ুমণ্ডলে আলোর বিক্ষেপণটা হয়, এই কারণে আকাশে কিন্তু নীল দেখায়। তো এটাও একটা প্রশ্ন। ঠিক আছে, যে আকাশকে নীল কেন দেখায়? পৃথিবীতে আকাশকে নীল কেন দেখায়? আলোর বিক্ষেপণের জন্য, স্ক্যাটারিংয়ের জন্য, বিচ্ছুরণের জন্য কিন্তু নয়। ঠিক আছে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়? তো এটা হচ্ছে 100তম। ঠিক আছে, তো কিছু ইম্পর্টেন্ট দিকে দেখো, 101তম, এটা কিন্তু জিএসটি প্রবর্তন করা হয় এই সংশোধনীর মাধ্যমে, 101। এবং জিএসটি দিবস যেটা মনে রাখবে সেটা হচ্ছে 1 জুলাই। ঠিক আছে, 1 জুলাইকে জিএসটি ডে বলা হয়। এবং 102, এটা হচ্ছে অনগ্রসর জাতিদের জন্য জাতীয় কমিশন।
আর এটা খুবই ইম্পর্টেন্ট 103, যেটা হচ্ছে ইডাব্লিউএস এর জন্য 10% সংরক্ষণ, যেটা কিন্তু জেনারেলদের থেকে নেওয়া হয়, এসসি এসটি ওবিসিরা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। ইডাব্লিউএস হচ্ছে জেনারেলদের থেকে, যারা গরিব তাদের মধ্যে 10% এই সংরক্ষণ চালু হয়। আরও কিছু দিয়েছি সংশোধন, দেখো 104তম কি হয় বলছে, অ্যাংলো ইন্ডিয়ানের সংরক্ষণটা বাতিল হয়ে যায়। প্রশ্ন আসতে পারে, অ্যাংলো ইন্ডিয়ানদের সংরক্ষণ বাতিল হয় কততম সংশোধনে? 104তম। এবং লোকসভা বিধানসভায় এসসি এসটিদের জন্য 10 বছরের জন্য সংরক্ষণের মেয়াদ বাড়ে। নেক্সট 106 কি হয় বলছে, নারী সংরক্ষণ বিল। 106 সংশোধনকে কি বলছে, আলাদা করে নাম দেওয়া হয়েছে নারী সংরক্ষণ বিল। লোকসভা বিধানসভাতে মহিলাদের জন্য 1/3 বা পার্সেন্টেজে করতে গেলে 33% আসন সংরক্ষণ। ঠিক আছে, তো এখন পর্যন্ত এই 106টি সংবিধান সংশোধন হয়েছে এবং শেষ হয়েছে 2024 সালের 19 সেপ্টেম্বর, এবং প্রথম সংশোধন হয়েছিল সেটা 1951-তে। ঠিক আছে, এরপরেও লোকসভাতে সংশোধনের জন্য পেশ করা হয়েছে 1-2 বার, কিন্তু সেগুলো বিল আর হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। 2020 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? এটা উত্তর হবে টোকিও। তো তোমরা 2024 সাল দেখবে, যেটা অলরেডি হয়ে গেছে, ফ্রান্সের প্যারিসে। ঠিক আছে, ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়? তো এটা উত্তর হবে সিলভার ব্রোমাইড। সংখ্যা যদি বলো, সিলভারের হচ্ছে এজি এবং ব্রোমিনের বিআর থেকে এজি বিআর, সিলভার ব্রোমাইড। কিলোওয়াট ঘন্টা কিসের একক? এটা উত্তর হবে শক্তির একক। এটা কিন্তু এফপিএস পদ্ধতিতে একক। ঠিক আছে, কি পদ্ধতি? এফপিএস পদ্ধতিতে শক্তির একক। তো শক্তি এবং কার্য নিয়ে বলেছি একটা কথা, শক্তি কার্যের যদি বলা হয় পরম একক এসআই হবে জুল এবং সিজিএস হবে আর। ঠিক আছে, ক্ষমতার একক কি? ক্ষমতা হবে ওয়াট, যেটাকে জুল পার সেকেন্ডও বলা হয়। ঠিক আছে, ওয়াটটা দিয়ে পরীক্ষায় বেশি আসে। এবং সিজিএস হচ্ছে আর্ক পার সেকেন্ড। বলের আগেও আলোচনা করা হয়েছে, বলের এসআই হচ্ছে নিউটন, সিজিএস হচ্ছে ডাইন। এবং ভরবেগের অতটা পরীক্ষায় একক আসবে না, তাও যদি লিখতে চাও লিখবে যে গ্রাম সেমি পার সেকেন্ড সিজিএস, এবং এসআই হচ্ছে কিগ্রা মিটার পার সেকেন্ড। তো এখানে স্কেলার রাশি এবং ভেক্টর রাশিগুলো পারলে দেখে নেও যে কার্যক্ষমতা শক্তি এইগুলো হচ্ছে স্কেলার। ঠিক আছে, বল হচ্ছে ভেক্টর রাশি, ভরবেগও ভেক্টর রাশি। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এটা পরীক্ষাতে প্রায় আসে এবং ম্যাক্সিমাম ছেলে ভুলও উত্তর করে দেয়, যেটা হচ্ছে হুয়াংহো করে দেয়। কিন্তু এশিয়ার বৃহত্তম নদী হবে ইয়াংজে, যার আর একটা নাম বলা যেতে পারে লোকালি ভাষায় চ্যাংজিয়াং। ঠিক আছে, তো বিশ্বের বা পৃথিবীর যদি বৃহত্তম নদী বলে, পৃথিবীর বৃহত্তম নদী কিন্তু আমাজন, এবং দীর্ঘতম নদী বললে কিন্তু নীল নদ। ঠিক আছে, বৃহত্তম বলতে অ্যাকচুয়ালি জল পরিবহনের দিক দিয়ে কিন্তু আমাজন বৃহত্তম নদী, এবং দীর্ঘতম বললে নীল নদ। কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? তো এটা উত্তর হবে শীতকাল। 64 খনিজ পদার্থ ফ্লোরিন, যার সংকেত হচ্ছে এফ। ফ্লোরিনের অভাবে মানবদেহের কি ক্ষতি হয়? এটা হবে দুর্বল দাঁত। তো আরও দুটো অপশান দেখো দিয়েছি, গয়টার বা গলগণ্ড রোগ, এটা আয়োডিনের অভাবে হয়, পরীক্ষায় প্রায় আসে, ভালোভাবে দেখবে এটা। গয়টার বা গলগণ্ড রোগ আয়োডিনের অভাবে হয়। নেক্সট অ্যানিমিয়াকে এক কথায় বলে রক্ত অল্পতা। অ্যানিমিয়া বা বলতে পারো রক্ত অল্পতা, এটা কার অভাবে হয়? আয়রন মানে লোহা, সংকেত হচ্ছে এফি। ও ভিটামিন B12, আয়রন ও ভিটামিন B12 এর অভাবে কি হয়? অ্যানিমিয়া বা রক্ত অল্পতা হয়। এটাও খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায়, গয়টার, গলগণ্ড, অ্যানিমিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট মৌল ঘটিত রোগ বা অধিক কারণেও হয়, সেগুলো আলোচনা করেছি। দেখো আর্সেনিকের অধিক মাত্রার জন্য যেটা হয় সেটা হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ হয়, ব্ল্যাকফুট। পারদের জন্য মিনামাটা। ক্যাডমিয়াম হচ্ছে এটাই। ক্যালসিয়াম, যেটা হচ্ছে রিকেট। মলিবডেনামের কারণে যেটা হয় ফুলকপিতে মেনলি হয়, যেটা হচ্ছে হুইপ টেল রোগ। এটা ভালোভাবে দেখবে, এটা এখন খুব আসছে পরীক্ষায়। মলিবডেনাম ফুলকপিতে কি রোগ? রোগটার নাম হচ্ছে হুইপ টেল রোগ। সিসার কারণে হয় ডিসলেক্সিয়া রোগ। ম্যাগনেসিয়াম, উদ্ভিদের যে ক্লোরোসিস রোগ হয়, মানে ক্লোরোফিলের কমতে কারণে পাতা হয়তো হলুদ হয়ে যাওয়া, সেই যে রোগটা, সেই ক্লোরোসিস রোগটা কিন্তু ম্যাগনেসিয়ামের অভাবে হয়। এটা ভালোভাবে দেখবে। ক্লোরোফিলের কিন্তু একটা প্রধান উপাদান কিন্তু এই ম্যাগনেসিয়াম। এবং ফ্লোরাইডের অভাবে হচ্ছে ফ্লোরোসিস। স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? স্যাকারিন জিনিসটা কি? যেটা চিনির বিকল্প হিসাবে কাজ করে, কোনো জিনিস মিষ্টি করার জন্য এই স্যাকারিনটা ব্যবহার করা হয়। এটা কি দিয়ে তৈরি হয়? এটা হচ্ছে টলুইন দিয়ে তৈরি করা হয়। ফেনল হচ্ছে একটা বাণিজ্যিক নাম, বাণিজ্যিক নাম বা রাসায়নিক নাম সেটা কার্বলিক অ্যাসিড বা বেনজেনল বলে। ঠিক আছে, রাসায়নিক নাম অ্যাকচুয়ালি বেনজেনল, এর সংকেত হচ্ছে C6H5OH। ঠিক আছে, এটা সংকেত। আর বিউটেন নিয়ে পরীক্ষা এটা পড়ে যে গ্যাস লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়, এটা হচ্ছে বিউটেন। পরীক্ষা থেকে এটা খুব প্রায় আছে। বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? এর উত্তর হবে কর্ণাটক। তো আমাদের ভারতে যত রকমের গুরুত্বপূর্ণ অভয়ারণ্য বা জাতীয় উদ্যান আছে সেগুলো আমি এখানে দিয়েছি। এখান থেকে কোনো সাজেশন করতে হবে না, এর থেকে বেশি বলবে তাও ভালো, কিন্তু সাজেশন করবে না। ঠিক আছে, দেখো পশ্চিমবঙ্গ প্রথমে দিয়েছি। পশ্চিমবঙ্গের কি? জলদাপাড়া, বক্সা, গরুমারা, নেওড়া, সিঙ্গালীলা, সুন্দরবন। একটাও বাদ দেবে না, প্রত্যেকটাই বলবে, প্রত্যেকটাই প্রতিজন ইম্পর্টেন্ট। সিকিম, এটা পরীক্ষাতে প্রায় আসে। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান
কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোথায় আছে? সিকিমে আছে। বাল্মীকি জাতীয় উদ্যান এটা বিহারে। বেতলা জাতীয় উদ্যান ঝাড়খণ্ড, এবং সুলতানপুর জাতীয় উদ্যান হচ্ছে হরিয়ানা। নেক্সট ত্রিপুরা হচ্ছে বাইসন, উড়িষ্যা ভিতরকণিকা, খুব ইম্পর্টেন্ট টার্ম, এটা দেখে নিও, পরীক্ষাতে প্রায় আসে। নেক্সট গুজরাটের গির পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, গয়ের সঙ্গে গ মিল মনে রাখবে, গুজরাটের গ, গিরের গ। রাজস্থান হচ্ছে রণথম্বর, এছাড়া আরেকটা আছে রাজীব গান্ধী, দুটোতেই রয়ের সঙ্গে মিল আছে, ঠিক আছে, মনে রাখবে রণথম্বর এবং রাজীব গান্ধী। আসামের প্রত্যেকটা দেখবে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসামের খুব আসে, কাজিরাঙ্গা, মানস, নামেরি, ওরাং। তামিলনাড়ু দেখো নেক্সট ইন্দিরা গান্ধী, মান্নার উপসাগর। মধ্যপ্রদেশ তো খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের ভারতের সবচেয়ে বনভূমি কোথায় আছে? উত্তর প্রশ্ন হলে মধ্যপ্রদেশে আছে। এবং যে জাতীয় উদ্যানগুলো আছে ইম্পর্টেন্ট, কানহা, পেঞ্চ, বনবিহার, পান্না, ফসিল, সাতপুরা, মাধবগড় এবং সঞ্জয়। নেক্সট উত্তরাখণ্ডের সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে জিম করবেট, বর্তমানে এর নাম চেঞ্জ হয়ে গেছে, নাম হয়েছে কি রামগঙ্গা, পরীক্ষায় খুব পড়ে, হ্যাঁ রামগঙ্গা, ঠিক আছে, নাম চেঞ্জ হয়েছে জিম করবেটের কি রামগঙ্গা। নেক্সট নন্দাদেবী, রায়াজি, পুষ্প উপত্যকা, ঠিক আছে। কেরালা ভালোভাবে দেখবে, কেরালা হচ্ছে পেরিয়ার বলে জাতীয় উদ্যান আছে, পেরিয়ার বলে একটা নদী আছে, পেরিয়ার বলে একটা হ্রদও আছে। এবং সাইলেন্ট ভ্যালি কোথায় আছে? কেরালায় আছে, ইম্পর্টেন্ট। এবং গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান, সেটা হিমাচল প্রদেশ। তারপর নেক্সট আসবো আন্দামান নিকোবর, এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। ক্যাম্পবেল, স্যাডেল পিক, এগুলো ভালোভাবে দেখবে। তারপরে নর্থ, মিডিল, সাউথ বাটন, মানে তিনটে কিন্তু আলাদা, আমি একসঙ্গে লিখে দিয়েছি এটা, হ্যাঁ, নর্থ বাটন, মিডিল বাটন, সাউথ বাটন। মাউন্ট হ্যারিয়েট এবং মহাত্মা গান্ধী মেরিন, রানী ঝাঁসি মেরিন। এবং নেক্সট দেখো জম্মু কাশ্মীর হচ্ছে সেলিম আলী জাতীয় উদ্যান আছে, এবং গোয়াতে আছে সেলিম আলী পাখিরালয়, এটা ভালোভাবে দেখবে, দুটোই একই রকমের নাম, সেলিম আলী জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে, সেলিম আলী পাখিরালয় বললে গোয়াতে, তার জন্য দুটোকে আমি লিখে দিয়েছি। 71 স্মৃতি মান্দানা কোন খেলার সাথে যুক্ত? এটা উত্তর হবে ক্রিকেট, সবাই জানো এটা। মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি GSM এর পুরো কথাটা কি? তো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, ঠিক আছে, এটা উত্তর। তো মোবাইল ফোন বা বলতে পারো কম্পিউটার রিলেটেড যেগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায় আসে, সেগুলো দিয়েছি। এছাড়া অনেক ফুল ফর্ম আছে, ইম্পর্টেন্টগুলো দিয়েছি। তো GSM তেমনি জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, তো দেখে নিও। সিম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল। LTE এবং ভোল্টি, LTE বললে লং টার্ম ইভলিউশন, এবং ভোল্টি বললে ভয়েস ওভার লং টার্ম ইভলিউশন, ঠিক আছে। SMS শর্ট মেসেজ সার্ভিস, এবং MMS বললে মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস, মেসেজ এবং মেসেজিং ভালোভাবে দেখবে। VPN ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। নেক্সট ধরো বলেছি ল্যানটা কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে হচ্ছে WAN ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এগুলো ভাবে দেখবে। তারপরে HTTP, এটা পরীক্ষাতে আসে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। আর HTML বললে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। তো এগুলো দেখে নিও, এছাড়া আরও অনেক আছে, পারলে একটু দেখে নেবে, এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় বেশি আসে। নেক্সট প্রশ্ন, কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না? তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে লোহা বা আয়রন বলতে পারো, আয়রন এবং ভিটামিন সি এই দুটো না থাকার কারণে দুধকে এখন সুষম খাদ্য বলা হয় না। ভিটামিন সি মেনলি থাকে ওই টক জাতীয় ফল, সেগুলোতে মেনলি ভিটামিন সি পাওয়া যায়। 78 ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত? তো ভিভিপ্যাট এটার ফুল ফর্ম কি? ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়াল, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি যে সাধারণ নির্বাচন হয় ভোট টাইমে, এটা ইউজ করা হয়। কর্কটক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? তো প্রশ্ন দুরকম হবে, এক হচ্ছে কার উপর দিয়ে গেছে এবং কার উপর দিয়ে যায়নি। তো যে রাজ্যগুলোর উপর দিয়ে গেছে সেগুলো এগুলো 8টা কান্ট্রি আছে, 8টা রাজ্য আছে, ঠিক আছে। তো প্রথম হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। তো এর যে আশেপাশের যে রাজ্যগুলো যেগুলো যায়নি সেগুলো মনে রাখবে, যেমন আমাদের নর্থ ইস্টের যদি বলি তাহলে আসাম, মণিপুর, নাগাল্যান্ড এগুলোর উপর কিন্তু যায়নি। বিশেষ করে আসামটাকে ভালো করে দেখবে, এটা ম্যাক্সিমাম ছেলে আসামের উপর দিয়ে ভাবে, কিন্তু না, আসামের উপর যায়নি, এটা অপশানে দেখবে যে যায়নি বললে এটাকে দিয়ে দিতে পারে। নেক্সট হচ্ছে যে বিহার, উড়িষ্যা এগুলোর উপর দিয়ে যায়নি, গেছে কার দিয়ে? গেছে ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। এরা তিনটে পরপর আছে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পরপর তিনটে রাজ্য, তার মধ্যে ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে, উপরে বিহার আছে, নিচে উড়িষ্যা আছে, এই দুটোর মধ্যে দিয়ে যায়নি। এবং ওই যে গুজরাট, রাজস্থানের উপর দিয়ে গেছে, কিন্তু কার উপর দিয়ে যায়নি? মহারাষ্ট্রের উপর দিয়ে কিন্তু যায়নি। ভারী জল কি? এটা হচ্ছে কি হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। তো দেখো যে হাইড্রোজেনের অ্যাকচুয়ালি 3টে আইসোটোপ আছে। আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে হচ্ছে যে একই মৌল, নিউট্রন আলাদা থাকার কারণে ওদের ভরগুলো আলাদা হয়ে যায়, তাকে আমি বলবো কি আইসোটোপ। যেমন এখানে দেখতে পাচ্ছ প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম, এই 3টে হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। তো প্রত্যেকেরই প্রোটন এক, যেহেতু হাইড্রোজেন অবশ্যই প্রোটন এক। এবং উপরে পাশে যেগুলো লিখে দিয়েছি এগুলো হচ্ছে ভর, এটা 1 ভর, এটা 2 ভর এবং এটা 3 ভর সংখ্যা অ্যাকচুয়ালি। তো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা মিলে ভর সংখ্যা হয়। তাহলে তুমি যদি বলো যেখানে ভর সংখ্যা 1 এবং প্রোটন সংখ্যাও 1, তাহলে নিউট্রন কত? নিউট্রন নাই। তাহলে এখানে প্রশ্ন আসে যে নিউট্রন কোন মৌলের নিউট্রন নাই? খুব প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন।
হাইড্রোজেনের প্রোটিয়াম যে আইসোটোপ, সেই প্রোটিয়াম আইসোটোপে কিন্তু নিউট্রন নেই। এটাকে সাধারণ হাইড্রোজেন বলা হয়, ঠিক আছে। এবং এটা যে জল তো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যে জলটা তৈরি করে সেটাকে বলছে সাধারণ জল, যার সংকেত হচ্ছে H2O, ঠিক আছে। আর এই যে ডয়টেরিয়াম, এই ডয়টেরিয়াম হাইড্রোজেন, এই ডয়টেরিয়াম হাইড্রোজেনটাই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যে জলটা তৈরি করে সেটা হচ্ছে ভারী জল, যার সংকেত হচ্ছে D2O, ঠিক আছে। তো আবার বলছি, ভালো শোনাও। হাইড্রোজেনের 3টি আইসোটোপ, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। এর মধ্যে প্রোটিয়ামটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সাধারণ জল যেটা H2O তৈরি করে। প্রোটিয়ামের মধ্যে কোনো নিউট্রন নাই। এবং ডয়টেরিয়াম, এই ডয়টেরিয়ামটা হচ্ছে কি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ভারী জল তৈরি করে, যার সংকেত হচ্ছে D2O। প্রশ্ন পড়ে ভারী জলের সংকেত কি, তার সংকেত বলবে D2O। ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে, হঠাৎ যদি কমে যায় খুব ঝড় হবে, ঠিক আছে। কিন্তু ধীরে ধীরে কমলে বৃষ্টির সম্ভাবনা, ঠিক আছে। কিন্তু যদি বেড়ে যায়, হঠাৎ করে বাড়ুক বা ধীরে ধীরে বাড়ুক, তখন বলবে যে আবহাওয়া একটু পরিষ্কার হবে বা শুষ্ক হবে। অ্যাকচুয়ালি সহজ কথায় উচ্চ চাপ তৈরি হবে, ঠিক আছে। কমে গেলে নিম্নচাপ তৈরি হবে। 91, কে প্রথম ভারতীয় জাতীয় আয় নির্ধারণ করেছিলেন? এটা উত্তর হবে দাদাভাই নওরোজি। 95, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? এটা উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো ছদ্মনাম নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখবে আমি আলোচনা করে দিয়েছি 2017 সালের প্রশ্নটাতে তুমি পেয়ে যাবে, প্লে লিস্টে পরপর পেয়ে যাবে। নিচের কোনটিকে বাদামি কয়লা বলে? তো এটা উত্তর হবে কি লিগনাইট। বাদামি কয়লা বললে বলবে লিগনাইট। তো ভারতে কোন কয়লাটা বেশি পাওয়া যায়? ভারতে পাওয়া যায় বিটুমিনাস, ভারতে বেশি মাত্রায় পাওয়া যায়। আর এই যে অ্যান্থ্রাসাইট, এটা হচ্ছে সবচেয়ে ভালো মানের কয়লা, এতে কার্বনটা হচ্ছে বেশি থাকে, 90%-এরও বেশি থাকে। আর সবচেয়ে যেটা নিকৃষ্ট বলা হয় সেটা হচ্ছে পিট। 4 রকমের কয়লা হয়, এটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, এটা 1 নম্বর বলতে পারো। তারপরে অ্যান্থ্রাসাইটের পর হচ্ছে বিটুমিনাস, এটা 2 নম্বর। তারপরে লিগনাইট 3 নম্বর এবং পিট হচ্ছে 4 নম্বর। আমি এবার কার্বনের মান হিসেবে সাজিয়ে দিলাম, ঠিক আছে। আর অ্যান্থ্রাসাইট কয়লাটা একমাত্র ভারতের ওই জম্মু কাশ্মীরের সাইডে কিছুটা পাওয়া যায়। হ্যাঁ, ভারতে বেশি মাত্রায় এটা পাওয়া যায়, সেটা কিন্তু বিটুমিনাস। মনসাবদারি প্রথা কে বর্তন করেছিলেন? এটা উত্তর হবে আকবর। কত সালে? 1571 সালে। এবং মনসব প্রথার অর্থ হচ্ছে পদ মর্যাদা। নেক্সট দেখো, জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? তো এটা হচ্ছে কি উগান্ডা হবে। উগান্ডায় প্রথম জিকা ভাইরাস উপস্থিতি লক্ষ্য করা যায়। এবং বাহককে, এর বাহক হচ্ছে এডিস মশা। এবং প্রথম যেটা শনাক্ত করা হয় কার দেহে? বাঁদরের দেহে, ঠিক আছে। 1 GB সমান কত বাইট? তো দেখো আমি টিবি দিয়ে শুরু করছি। প্রথম টিবি যদি বলি, 1 TB হলে হয় 1024 GB। তো এখানে যে আকারে দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি 1000 ধরে নিয়েছে, মানে 10 কিউব করে নিয়েছে, ঠিক আছে। একই রকম 1 GB যদি বলি, এটা যদি নাই, এখানে নাই, এটা তোমরা এমনি বললাম। তো 1 GB সমান হচ্ছে বলতে পারো 10 কিউব MB। আবার একই রকম 1 MB কত বলবে? 1 MB বললে 10 কিউব KB। 1 KB সমান কত বলবে? 10 কিউব বাইট। তোমরা দেখতে পাচ্ছ যে জিবি থেকে ডাইরেক্ট বাইট বলেছে। 1 GB 10 কিউব MB। তারপরে আবার 1 MB 10 কিউব KB, 1 KB 10 কিউব বাইটস। তাহলে কত পেলে? 3টে 10 কিউব করলে হয়ে যাচ্ছে 10 টু দ্য পাওয়ার 9, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 1000 কিউব মানে আমরা 1000 ধরে নিলাম বটে, কিন্তু 1000 মান অ্যাকচুয়াল নয়। অ্যাকচুয়াল মান কিন্তু 1024, যেটা অ্যাকচুয়ালি 1024 মানে 2 টু দ্য পাওয়ার 10, 2 টু দ্য পাওয়ার 10 হয়। হ্যাঁ, 2 টু দ্য পাওয়ার 10 হয়, মানে বলতে পারো যে 1 GB সমান 2 টু দ্য পাওয়ার 10 MB। এই আকারেও কিন্তু দিতে পারে। প্রথম প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের ডেনমার্কদের উপনিবেশ ছিল? তো এটা উত্তর কী হবে? এটা হুগলি জেলার শ্রীরামপুর, ঠিক আছে। তো চুচুড়া, হুগলি জেলার চুচুড়া কার উপনিবেশ ছিল? ওলন্দাজদের। চন্দননগর এটা হবে ফরাসিদের। এবং এই ব্যারাকপুর দক্ষিণ 24 পরগনার এটা হবে কিন্তু ব্রিটিশদের, ঠিক আছে। এছাড়া যদি বলে যে পর্তুগিজদের, তো পর্তুগিজদের বলবে হুগলি বলবে, সপ্তগ্রাম বলবে। অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ে কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? তো দেখো, এশিয়া মহাদেশের যে রিংটি সেটা কোন কালারের? হলুদ কালারের। কালো কালারের কোন মহাদেশের? আফ্রিকা। এবং নীল কালারের সেটা হবে ইউরোপ মহাদেশ। এবং সবুজ যদি বলে সেটা অস্ট্রেলিয়া বা ওশেনিয়া। এবং আমেরিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা বললে সেটা কিন্তু হবে লাল। এমনিতে আমাদের মহাদেশ কতগুলো? মহাদেশ কিন্তু আমাদের 7টি, কিন্তু 5টি রঙের রিং থাকে। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মিলে কি থাকে? লাল রঙটি থাকে। একটা ফুল ফর্ম দিয়েছে SVEEP প্রোগ্রাম কি? এটা কি হবে? সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম, ঠিক আছে। পরের প্রশ্নে যাবো। 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় পরীক্ষা এগুলো আসে। কানপুরে কি হবে? নানা সাহেব। এবং নানা সাহেবের যে সেনাপতি তার নাম হচ্ছে তাঁতিয়া টফি, ঠিক আছে। রানী লক্ষ্মীবাই কোথায় নেতৃত্ব দিয়েছিলেন? ঝাঁসি এবং গোয়ালিয়রে। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায় আসে। নেক্সট, বেগম হজরত মহল লখনৌ, আগ্রা এবং অবধ অঞ্চলে। কুনওয়ার সিং কোথায়? বিহারের জগদীশপুরে, ঠিক আছে। এবং দ্বিতীয় বাহাদুর শাহ, যাকে বাহাদুর শাহ জাফরও বলে, ঠিক আছে, বাহাদুর শাহ জাফরও বলে, এটাও মনে রাখবে।
তিনি কে ছিলেন? তিনি হচ্ছেন শেষ মোগল সম্রাট, এবং এই বিদ্রোহের সময় তাকে কি উপাধি দেওয়া হয়েছিল? হিন্দুস্তানের সম্রাট বলে। এবং এই বিদ্রোহ শেষে তাকে নির্বাচিত করা হয়েছিল কোথায়? রেঙ্গুনে, বর্তমানে যেটা ইয়াঙ্গন, কোথায় আছে? মায়ানমারের। এবং প্রত্যহ কারণ কি? সিপাহী বিদ্রোহের প্রত্যহ কারণ হচ্ছে এনফিল্ড রাইফেলের ব্যবহার, যেটা সরাসরিভাবে প্রথম শুরু হয়েছিল কোথায়? ব্যারাকপুরে 29শে মার্চ, তারিখটা কিন্তু মনে রাখবে, 29 মার্চ। কোথায় হয়েছিল? ব্যারাকপুরে। কার দ্বারা শুরু হয়েছিল? মঙ্গল পাণ্ডের দ্বারা শুরু হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন যাবো। 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা 2021 সালের প্রশ্ন, তাই হয়ে বলেছে, অ্যাকচুয়ালি এটা হয়ে গেছে। তো আমাদের ইম্পর্টেন্ট কোনটা? ইম্পর্টেন্ট হচ্ছে 2027 সাল। 2023 সালে হয়েছিল ভারতবর্ষে, এবং 2027 সালে 3টি দেশে হবে, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নাইজেরিয়াতে। তো 2023 সালে যে ফাইনালটি হয়েছিল, কোথায় ফাইনাল হয়েছিল? ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। কোথায় হয়েছিল? আহমেদাবাদে হয়েছিল, হ্যাঁ, এবং বিজয়ী হয়েছিল অস্ট্রেলিয়া। নেক্সট দেখো, আমরা দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এখানে, কারেন্ট অ্যাফেয়ার্সে বলতে পারো, যে 2024 সালে যে T20 ওয়ার্ল্ড কাপ হলো, সেখানে কিন্তু ভারত জয়লাভ করে, কাকে পরাজিত করে? দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। ঠিক আছে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালে হয়েছে, সেটাও কিন্তু জয়লাভ করেন, কাকে পরাজিত করে? নিউজিল্যান্ডকে পরাজিত করে ভারত জয়লাভ করে। তো এখন পর্যন্ত আমাদের যে ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়, মানে 50-50 ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপে 4বার ফাইনাল খেলে, হ্যাঁ, তার মধ্যে 1983 এবং 2021 সালে জয়লাভ করেন। হ্যাঁ, 1983 সালে ক্যাপ্টেন কে ছিল? কপিল দেব। এবং 2003 সাল যেখানে ফাইনালে গিয়ে পরাজিত হয়ে যায়, সেই সময় ক্যাপ্টেন ছিল সৌরভ গাঙ্গুলি। হ্যাঁ, 2011 সাল ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি, এবং 2023 সালে হবে রোহিত শর্মা। হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে পরিচিত ছিলেন? তো এটা হবে কি? অশোক কুমার। যেখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে, দেখো পরীক্ষায় প্রায় আসে, যে টিনের তলোয়ার নাটকের রচয়িতাকে? এটা হবে উৎপল দত্ত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন মোগল সম্রাট দিন ইলাহি প্রবর্তন করেন? এটা কে উত্তর হবে? আকবর। তো কত সালে প্রবর্তন করেন? 1582 সালে, এবং এই কথার অর্থ হচ্ছে ঈশ্বরের ধর্ম। C++ বা C+ দিতে পারে। এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা অ্যাকচুয়ালি প্রিভিয়াস এর আলোচনা করেছি, যে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি? এটা হবে উত্তর ফর্ট্রান। ঠিক আছে, 2020 সালে টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের আদিবাসী? মেনলি আমাদের রাজ্য দিয়ে প্রশ্ন পড়ে, উত্তর হবে হরিয়ানা রাজ্য, কিন্তু আমাদের 2021 সালে প্রশ্ন পড়েছিল স্থান, মানে জায়গার নাম, সেটা কিন্তু হবে পানিপথ। তো এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলতে পারি, যেটা পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর কি হবে? জ্যাভলিন থ্রো। ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো জাতীয় উদ্যান নিয়ে আমি দেখবে আগের ক্লাসে আলোচনা করে দিয়েছি, প্রত্যেকটা রাজ্যের, এটা ভালোভাবে দেখে নিও, খুব ইম্পর্টেন্ট। কিন্তু এখানে প্রশ্নটা পড়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত। তো বক্সা জাতীয় উদ্যান, এটা কোথায় হবে? আলিপুরদুয়ার। তো পশ্চিমবঙ্গের যে আরও ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান আছে, সেগুলো কোথায় দেখো? গরুমারা জাতীয় উদ্যান, এটা কোথায়? জলপাইগুড়ি জেলায়। সিঙ্গাইলা জাতীয় উদ্যান, এটা হবে দার্জিলিং জেলায়। এবং সুন্দরবন, এটা হবে দক্ষিণ 24 পরগনা। কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? এটা উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ যদি অপশানে না পাও, তো কিন্তু তেলেঙ্গানাটাও উত্তর হবে। ঠিক আছে, দুটো রাজ্যই অ্যান্সার হবে। 24 নম্বর প্রশ্ন, অয়াশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? তো এটা উত্তর হবে মগধ। তো তিনি কোন বংশের রাজা ছিলেন? হর্যঙ্গ বংশের রাজা ছিলেন, এবং বিম্বিসারের পুত্র ছিলেন। সবথেকে যে দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই দুটো। তিনি অ্যাকচুয়ালি মহাবীর এবং গৌতম বুদ্ধ উভয়ের সমকালীন ছিলেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বলতে পারে কোন রাজা মহাবীর এবং গৌতম বুদ্ধ উভয়ের সময়কালীন ছিলেন? উত্তর হবে অয়াশত্রু। এবং তারই আমলে প্রথম বৌদ্ধ সম্মেলন হয় 483 খ্রিস্টাব্দে। তো বাকি বৌদ্ধ সম্মেলনগুলো দেখে নিও। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কালাশোকের আমলে, তৃতীয় বৌদ্ধ সম্মেলন অশোকের আমলে, এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কনিষ্কের আমলে। ঠিক আছে, এবং সালগুলোও দেখে নেবে। প্রথমটি হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে, দ্বিতীয়টা হবে 383, 100 কম, এবং তৃতীয়টা হবে 250 হবে দেখবে খ্রিস্টপূর্বাব্দ, এবং চৌথটা হবে 72 খ্রিস্টাব্দ। হ্যাঁ, এগুলো খ্রিস্টপূর্বাব্দ, এবং 4 নম্বরটা কিন্তু খ্রিস্টাব্দ, যেটা কনিষ্কের আমলে হয়েছিল। তৃতীয়টা বললাম একটু আগেই, যে অশোক, এবং দ্বিতীয়টা হচ্ছে কালাশোক। 2022 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? তো 2020 সাল আমাদের ইম্পর্টেন্ট নয়, আমাদের ইম্পর্টেন্ট 2025 সাল। তো 2025 সালে যে দ্রোণাচার্য পুরস্কার পান, তিনি হচ্ছেন দীপালি দেশপান্ডে, শুটিংয়ের কোচ ছিলেন তিনি। হ্যাঁ, এবং আর্মান্ডো অ্যাগনেলো পোলাকো, তিনি ফুটবলের একজন কোচ ছিলেন। তো প্রশ্ন হতে পারে, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কোচকে দেওয়া হয় বা প্রশিক্ষককে দেওয়া হয়। বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? এটা উত্তর হবে রাজা রামমোহন রায়। ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? এটা উত্তর হবে ম্যাগনেসিয়াম। এটা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, যে ম্যাগনেসিয়ামের অভাবে যে গাছে যে রোগটা হয়, সেই রোগটার নাম হচ্ছে ক্লোরোসিস বলে রোগ হয়, আগে আলোচনা করেও দিয়েছি। তো প্রধান উপাদানগুলো দেখো কী আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এবং হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, 34 নম্বর প্রশ্ন, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? এর উত্তর হবে 1936 সাল। 2020 সালের সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? তো 2020 সাল এখন ইম্পর্টেন্ট নয়, আমাদের ইম্পর্টেন্ট এখন কি? 2025 সাল। তো 6টি ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয়। তো প্রথমে যে 5টি দিয়েছি, এই 5টি দেওয়া হয় কোথায়? এটা দেওয়া হয় সুইডেনের স্টকহোমে। ঠিক আছে, স্টকহোম।
এবং শান্তিতে পুরস্কার দেওয়া হয় নরওয়ের অসলোতে, এটা কিন্তু মনে রাখবে। এবং নোবেল প্রাইজ দেওয়া হয় কিন্তু 10 ডিসেম্বর দেওয়া হয়। তো দেখো, চিকিৎসা ক্ষেত্রে 3 জন দেওয়া হয়েছে, পদার্থ বিজ্ঞানেও 3 জন, রসায়নেও 3 জন, সাহিত্যে দেওয়া হয়েছে 1 জন। এবং সেই একজন কোথাকার সেটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। হ্যাঁ, যে সাহিত্যে নোবেল পেয়েছে সে কোন দেশের, হাঙ্গেরির। এবং শান্তির পুরস্কারটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে কোন দেশের, সেটা হচ্ছে ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। ঠিক আছে, এই দুটো বেশি ইম্পর্টেন্ট, সাহিত্য এবং শান্তি। বাকিগুলো তোমরা একটু দেখে নিও, এটা সবাই জানো, যেটা হচ্ছে হটলিস্টেড কারেন্ট অ্যাফেয়ার্স। 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দ্বীপটির মাঝখান দিয়ে গেছে? এর উত্তর হবে আন্দামান ও নিকোবর। আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জের মধ্যে দিয়ে 10 ডিগ্রি চ্যানেল গেছে। ঠিক আছে, তো 8 ডিগ্রি চ্যানেল এটা হবে মিনিকয়, যেটা অ্যাকচুয়ালি লাক্ষাদ্বীপেরই একটা দ্বীপ, যেটা হচ্ছে মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে। তা মিনিকয় যদি অপশন না লিখে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ লিখে, সেটাও কিন্তু একটা উত্তর হতে পারে। ঠিক আছে, এবং 9 ডিগ্রি চ্যানেল বলছে মিনিকয় দ্বীপকে প্রধান লাক্ষাদ্বীপ থেকে পৃথক করেছে। তো লাক্ষাদ্বীপের যে প্রধান এরিয়া, বেশ কিছু দ্বীপ নিয়ে প্রধান এরিয়া হিসেব করা হয়, সেখান থেকে মিনিকয়টা আলাদা করেছে। কোন চ্যানেল? কয় ডিগ্রি? 9 ডিগ্রি। ঠিক আছে, এবং দেখো দিয়েছে এখানে রামেশ্বরম এবং জাফনা উপদ্বীপ, এটা হবে পকপ্রণালী। রামেশ্বরম মানে অ্যাকচুয়ালি ভারত, এবং জাফনা মানে হচ্ছে অ্যাকচুয়ালি শ্রীলঙ্কা। তাহলে প্রশ্ন আসতে পারে, শ্রীলঙ্কা ভারত থেকে কোন প্রণালী দ্বারা পৃথক হয়েছে? উত্তর হবে পকপ্রণালী। প্লেস হিসাবে দিতে পারে, আবার দেশ হিসাবে দিতে পারে, দুটোই দেখে নেবে। এবং দেখো, গ্রেট নিকোবর এবং সুমাত্রা দ্বীপপুঞ্জ মাঝখান দিয়ে বা পৃথক করা হয়েছে কোন চ্যানেল? গ্র্যান্ড চ্যানেল। দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান দ্বীপপুঞ্জ পৃথক হয়েছে ডানকান প্যাসেজ দ্বারা। ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে, একটু দেখে নেও। টোকিও অলিম্পিকে পদকজয়ী লভলিনা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা? এটা হবে আসাম। তো দেখবে অ্যাকচুয়ালি তিনি কোন খেলা খেলতেন? এটা হবে বক্সিং খেলার সঙ্গে যুক্ত, এবং এই টোকিও অলিম্পিকে কিন্তু ব্রোঞ্জ পদক পায়। এটা অতটা এখন ইম্পর্টেন্ট নয়, তখন তৎকালীন বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এসেছিল, বর্তমানে অতটা ইম্পর্টেন্ট নয়। কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? এটা উত্তর হবে 2013 সাল। এবং মনে রাখবে যে সম্মিলিত জাতিপুঞ্জের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছিল এই কন্যাশ্রী প্রকল্প কত সালে? 2017 সালে। শুধু কন্যাশ্রী প্রকল্প নয়, পশ্চিমবঙ্গের বেশ কিছু প্রকল্প তোমরা দেখে যাবে, যতগুলো প্রকল্প আছে প্রায় প্রত্যেকটাই দেখবে। আমি ডিটেলস এখানে লিখিনি, কারণ এটা একটা ইম্পর্টেন্ট টপিক, তোমরা একটু দেখে নিও। কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? এটা উত্তর হবে সিন্ধু সভ্যতা। জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? এটা উত্তর হবে 1950। অ্যাকচুয়ালি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তো বর্তমানে এটা নাই, এর নাম চেঞ্জ করে কি রাখা হয়েছে? নীতি আয়োগ। ঠিক আছে, 2005 সালে এটা চালু হয়েছে। তো এটা নিয়ে দেখবে আলোচনা করা হয়ে গেছে প্রিভিয়াস ইয়ারে। 49 আর একটা ফুল ফর্ম দিয়ে পেয়েছো, দেখো যে HIDCO, এর ফুল ফর্ম কি? হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোঅপারেশন। লাস্টের ও ভেবে অনেকে অফিসার করে নেবে, দেখো অফিসার, এটা কিন্তু পুরোটাই একই রেখেছে, শেষ বেলায় অফিসার রেখে দিয়েছে, কিন্তু না, সিও দিয়ে কি হয়েছে? সিও দিয়েই কোঅপারেশন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? এটা 2021 সালে হয়েছিল। বর্তমানে তিনিই আছেন যে কমলা হ্যারিস, এবং তিনি হচ্ছে প্রথম মহিলা উপরাষ্ট্রপতি। তো বর্তমান রাষ্ট্রপতি কে আছেন সবাই জানো, ডোনাল্ড ট্রাম্প, তিনি হচ্ছে 47তম। এবং এখানে আরেকটা প্রশ্ন দেখে দেখো যে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন, যার নাম হচ্ছে জোহরান মামদানি। এটা কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালোভাবে দেখবে, খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? তো এটা উত্তর হবে জয় সেতু। কোন নদীতে আছে? তিস্তা নদীর উপরে আছে, এবং কোন জেলায়? সেটা হচ্ছে কোচবিহার জেলায়। ঠিক আছে, রবীন্দ্র সেতু, যেটা অ্যাকচুয়ালি হাওড়া ব্রিজের নাম। ঠিক আছে, হাওড়া ব্রিজের যদি বর্তমান নাম বলা হয় বা হাওড়া ব্রিজের নাম কি, সেটা কিন্তু রবীন্দ্র সেতু। এটা অ্যাকচুয়ালি এক ধরনের কি ক্যান্টিলিভার সেতু। হ্যাঁ, নেক্সট ধরো বিদ্যাসাগর সেতু বলেছি, এটা হচ্ছে ভারতের দীর্ঘতম কেবল স্টেট সেতু, এবং এটা কোন নদীতে আছে? হুগলি নদী। নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত আর কার্যকরী? ভালোভাবে দেখবে, গৃহীত হয়েছিল কিন্তু 26 নভেম্বর 1949 সালে। ঠিক আছে, এবং কার্যকরী হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে। এবং এই 26 জানুয়ারি ডেটটা খুব ইম্পর্টেন্ট, জানোই তো সবাই, যেটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? এর উত্তর হবে বেলগাঁও, 1924 সালে। তো নেতাজি নিয়ে আমরা দেখো দুটো টার্ম দিয়েছি। নেতাজি অ্যাকচুয়ালি দুবার সভাপতিত্ব করেন, প্রথমবার হচ্ছে 1938 সালে হরিপুরা অধিবেশন, এবং দ্বিতীয়বার হচ্ছে 1939 ত্রিপুরী অধিবেশন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় প্রায় আসে। গান্ধী যেমন ইম্পর্টেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এই 1939-এর ত্রিপুরী অধিবেশনে কি হয়? নির্বাচন হয়েছিল, সেখানে পট্টবী সীতারামায়াকে বিপুল ভোটে পরাজিত করেন। তো শুধু এই দুটো বা এই তিনটে অধিবেশনগুলো নয়, তোমরা প্রত্যেকটা অধিবেশন ভালোভাবে দেখবে, অধিবেশন খুবই ইম্পর্টেন্ট, অধিবেশন থেকে প্রশ্ন প্রায়ই আসে, প্রত্যেকটা অধিবেশন দেখবে। নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে সৃষ্টি হয়েছে তার নামে নামকরণ করা হয়েছে? গ্রামের নামেই নৃত্যের নাম, সেটা হচ্ছে কুচিপুড়ি। এই কুচিপুড়ি কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশ। বাকি অপশনগুলো দেখো বলে দিয়েছি। মোহিনীআট্টম এবং কথাকলি এটা কিন্তু কেরালা রাজ্যের নৃত্য। নেক্সট ভারতনাট্যম, এটা কোথায় হবে? তামিলনাড়ু।
আরও কিছু দেখো উত্তর দিয়েছি যে কত্থক, কত্থকটা পরীক্ষা খুব পড়ে। কত্থক হচ্ছে অ্যাকচুয়ালি উত্তর ভারত, মেনলি বলবো যে উত্তরপ্রদেশ। নেক্সট দেখো দিয়েছি যে সাত্রিয়া, সাত্রিয়া বা বিহু, মেনলি বিহুটা দেখবে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আসামে। পশ্চিমবঙ্গ দিয়ে যেটা আসতে পারে সেটা হচ্ছে ছৌ নাচ। ছৌ নাচ শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, ঝাড়খণ্ডের ক্ষেত্রেও ছৌ নাচ। নেক্সট বাউল, কীর্তন, যাত্রা, এগুলো দেখে নিও পশ্চিমবঙ্গের। তারপরে পাঞ্জাবের যেটা খুব ইম্পর্টেন্ট জানো যে ভাগড়া এবং গিদ্দা, ছেলেদের ক্ষেত্রে ভাংড়া এবং মেয়েদের ক্ষেত্রে গিদ্দা নৃত্য। নেক্সট জম্মু কাশ্মীর দিয়েছি দেখো রাউফ, হিকাত এবং চাকরি, তিনটেই দেখবে পরীক্ষাতে প্রায় আসে। নেক্সট ঘুমর, ঘুমর হচ্ছে রাজস্থান। ডান্ডিয়াটা দেখবে ভালো করে, ডান্ডিয়াটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গুজরাট। এবং তামাশা হচ্ছে মহারাষ্ট্র। এখানে আরও অনেক নৃত্য দেওয়া যেতে পারতো, আমি ইম্পর্টেন্টগুলোই দিলাম, তোমরা পারলে আর একটু ভালোভাবে এটা দেখে নিও, নৃত্যটা পরীক্ষাতে প্রায় আসে। সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার হয়? এটা উত্তর হবে উত্তর লেন্স। এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? এর উত্তর হবে বিউটেন ও প্রোপেন। তো একটা কথা থাকো যে ইথাইল মার্কাপটান বলে এই জিনিসটাও থাকে। এই যে বিউটেন এবং প্রোপেন এরা কিন্তু গন্ধহীন, এদের গন্ধ নাই, এটা গন্ধহীন। তো গ্যাস যদি লিক হয়েছে সেটা বুঝবে কীভাবে? তার জন্য ইথাইল মার্কাপটেন এটা মেশানো হয়, এবং এটা তীব্র গন্ধ। আমরা অ্যাকচুয়ালি যেটা গ্যাস সিলিন্ডারের গন্ধ পাই সেটা কিন্তু বিউটেন বা প্রোপেনের পাই না, আমরা পাই ইথাইল মার্কাপটেনের গন্ধটা পাই। 64, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? তো সেক্ষেত্রে কী হতো? অত্যাধিক ঠান্ডা হতো। কেন? এই বায়ুমণ্ডলের মধ্যে কি থাকে? গ্রিন হাউস গ্যাস থাকে। বায়ুমণ্ডলের মধ্যে কি থাকে? গ্রিন হাউস গ্যাস থাকে। কারা গ্রিন হাউস গ্যাস? কারা? কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড, জলীয়বাষ্প। এটা হচ্ছে কি গ্যাস? গ্রিন হাউস গ্যাস। এরা কি করে? এরা সূর্যের তাপকে, সূর্যের যে বিকৃত তাপ, সেই বিকৃত তাপকে কি করে? ওরা শোষণ করে এবং পৃথিবীকে উষ্ণ রাখে। এবার এই কারণে কি রাত্রেবেলায় আমাদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে। নইলে কি হতে পারে? রাত্রেবেলায় তাপমাত্রা অনেক কমে যাবে, মাইনাস হয়ে যেতে পারে, মাইনাস হয়তো 18 ডিগ্রি এরকম হয়ে যায়। ঠিক আছে? তো এই গ্রিন হাউস গ্যাস আছে বলেই পৃথিবী বেঁচে আছে, নাহলে পৃথিবীতে প্রাণের অস্তিত্বই থাকতো না। এখন আমরা কি করছি? আমরা এই গ্রিন হাউস গ্যাসগুলোকে বেশি মাত্রায় তৈরি করে নিচ্ছি। বেশি মাত্রায় তৈরি করছি বলে কি হচ্ছে? বিশ্ব উষ্ণায়ন হচ্ছে বা জলবায়ুর পরিবর্তন হচ্ছে। বুঝতে পারলে? তাহলে গ্রিন হাউস গ্যাস কিন্তু খারাপ নয়, গ্রিন হাউস গ্যাস আমাদের পৃথিবীর জন্য ভালো। গ্রিন হাউস গ্যাস আছে বলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে। হ্যাঁ, গ্রিন হাউস গ্যাস যদি না থাকতো তো আমাদের পুরো পৃথিবী শীতল হয়ে পড়ে থাকতো। এবং আমরা অতিরিক্ত গ্রিন হাউস গ্যাস তৈরি করছি বলেই এইটা বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনটা হচ্ছে। তো আরও দুটো প্রশ্ন দিয়ে দেখো যে মার্স গ্যাস কাকে বলে? এটা মিথেনকে বলে। এবং নাইট্রাস অক্সাইড কি বলে? লাফিং গ্যাস বলে। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক, তাহলে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কিন্তু ত্রিপিটক, এটা পালি ভাষায় লেখা। বৌদ্ধদের প্রায় সব গ্রন্থই বলতে পারি পালি ভাষায় লেখা। তো এভাবে প্রশ্ন আসতে পারে যে বৌদ্ধরা কোন ভাষায় লিপি লিখেছেন? তা পালি ভাষায় উত্তর হবে। এবং জৈন সাহিত্য যদি বলে তাহলে সেক্ষেত্রে হবে প্রাকৃত, বা অপশানে এটাও থাকতে পারে প্রাকৃত, শুধু অর্ধমাগধী দিয়েও লিখতে পারে। হ্যাঁ, তো এটা ভালোভাবে দেখবে। নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? আমাদের শরীরের যে ভিতরের পার্টগুলো, বিভিন্ন রকম গ্রন্থি আছে, হৃদযন্ত্র আছে, এবং জরায়ু বলতে পারো, শরীরের ভিতরের যে অঙ্গগুলো আছে সেগুলো কিন্তু সবই স্বয়ংক্রিয়। তাহলে চক্ষু কিন্তু স্বয়ংক্রিয় নয়, আমরা ইচ্ছা মতো আমরা চোখের পাতা ফেলতে পারি। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? পশ্চিমবঙ্গ রিলেটেড, পশ্চিমবঙ্গের ফল ফুল, মাছ বা পশ্চিমবঙ্গ দিবস, এই রিলেটেড কিন্তু আমি দেখবে 2017 সাল বা 2018 সালের জিকেতে দেখবে আলোচনা করে দিয়েছি। তো রাজ্য পশু কী হবে? রাজ্য পশু হচ্ছে মেচো বিড়াল। ঠিক আছে? পাখি বললে মাছরাঙা। তো এভাবে কিন্তু দেখে নিও, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পশ্চিমবঙ্গ রিলেটেড, আমি 2018 সালের আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? এর উত্তর হবে লোথাল। লোথাল হচ্ছে অ্যাকচুয়ালি বাণিজ্যিক বন্দর। কোন রাজ্যে আছে? গুজরাটে। তো প্রত্যেকটা কেন্দ্র দেখে নিও কোন রাজ্যে আছে। কালীবঙ্গন হবে রাজস্থান, সুরকুটারা হচ্ছে গুজরাট, এবং ধুলাবিরা হচ্ছে গুজরাটের কচ্ছ জেলা। 74, লেন্সের ক্ষমতার একক কি? এটা উত্তর হবে কি? ডায়াপ্টার, যেটা ডি দ্বারা প্রকাশ করা হয়। তো ডায়াপ্টারটা কি? ডায়াপ্টার হচ্ছে যে কোনো লেন্সের যদি ফোকাস দৈর্ঘ্য 1 মিটার হয় তাহলে তার যে ক্ষমতা তাকে 1 ডায়াপ্টার বলে। সেখানে দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে দেখো, ডি প্লাস এবং ডি মাইনাস। ডি এর মান যদি পজিটিভ হয় সেক্ষেত্রে যে রোগটা হয় সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, যেটা হচ্ছে দূর দৃষ্টি দেখতে না পাওয়া, সেটা হাইপারমেট্রোপিয়া। সেক্ষেত্রে কী হবে? বলছে উত্তল লেন্স ব্যবহার করবে। ঠিক আছে? সেক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করবে? উত্তল লেন্স। কিন্তু ডায়াপ্টার যদি নেগেটিভ মান আসে সেক্ষেত্রে সে অবতল লেন্স ব্যবহার করবে, এবং এক্ষেত্রে তার কী রোগ বলতে পারি? চোখের মায়োপিয়া। মায়োপিয়া মানে কি? কাছের জিনিসের সমস্যা, মানে কাছের জিনিস দেখতে সমস্যা হবে। আমফান নামটি কোন দেশ দিয়েছিল? এর উত্তর হবে কি? থাইল্যান্ড। প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হবে আশাপূর্ণা দেবী। তো এই উপন্যাসের কারণেই জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু এই আশাপূর্ণা দেবী পান, এবং প্রথম মহিলা যদি জ্ঞানপীঠ পুরস্কার পান বলেন সেটা কিন্তু উত্তর হবে আশাপূর্ণা দেবী। দেখো আরও বলেছি সুনীল গঙ্গোপাধ্যায়, এটা যদি বলি গুরুত্বপূর্ণ একটা কবিতা, তাহলে সেটা হচ্ছে কি? নীল রোহিত। নেক্সট হচ্ছে লীলা মজুমদার, তার রচিত গ্রন্থ হচ্ছে বদ্রীনাথের বাড়ি দিনে দুপুরে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাও একটু দেখে নিও। নেক্সট হচ্ছে মহাশ্বেতা দেবী, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অরণ্যের অধিকার।
এই অরণ্য নাম দেখে অনেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অ্যান্সার করে দেয়, কিন্তু না, অরণ্যের অধিকার বললে কিন্তু মহাশ্বেতা দেবী, ঠিক আছে। আর আরণ্যক বললে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? সেক্ষেত্রে ডস একটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, তাহলে অপারেটিং সিস্টেম নয় কোনটা? বলা হলো। কোন সালে প্রথম টি-20 বিশ্বকাপ জয় হয়েছিলেন? ভারত কোন সালে প্রথম টি-20 বিশ্বকাপ জয় হয়েছিলেন? এটা হবে 2007 সাল। ক্যাপ্টেন ছিল কে? মহেন্দ্র সিং ধোনি। এবং সেবারই প্রথম টি-20 বিশ্বকাপ শুরুয়াত হয়। তাহলে এটাও প্রশ্ন আসতে পারে, প্রথম টি-20 বিশ্বকাপ শুরু হয় কোন সালে? 2007 সালে শুরু হয়। কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয়? তো এই প্রশ্ন কিন্তু আমি বললাম একটু আগে আলোচনা করেছি। পশ্চিমবঙ্গ রিলেটেড ডিটেলস দেখবে 2018 সালে পিডিএফে পেয়ে যাবে। এটা হবে 1 সেপ্টেম্বর। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম। এবং ইন্দিরা গান্ধীর যে বইটি সেটা হচ্ছে মাই ট্রুথ, এটা মনে রাখবে। সুভাষচন্দ্র বোস, এটা আমি আগে বলে দিয়েছি, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এবং দ্য পিলগ্রিম। নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? তো রবি শস্য মানে কি? রবি শস্য মানে যেটা শীতকালে বপন করা হয় এবং বসন্তকালে কাটা হয়, ঠিক আছে। এবং খরিফ শস্য কি? বা খারিফ শস্য কি? যেটা বর্ষাকালে বপন করা হয় এবং শীতকালে কাটা হয়, যেমন ধান, তুলা, ভুট্টা, এগুলো কি? খারিফ শস্য। তাহলে এখানে কি বলবো? তুলা হচ্ছে খারিফ শস্য, আর এই গম, সর্ষে, ডাল, এগুলো কি? এগুলো সবই হচ্ছে রবি শস্য। কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে? তো এটা আমাদের পরীক্ষা করবে না, এটা কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যাকচুয়ালি যে সভাপতির ব্যাপারটা প্রত্যেক মাসে মাসে পরিবর্তিত হয়। তো 2025 সালে কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা দেখো, যে জুলাই মাস, 2025 সালের জুলাই মাসে পাকিস্তান দেশ কি করে সভাপতিত্ব নির্বাচিত হন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা একটা অস্থায়ী সদস্য পদ, বললাম একটু আগে যে প্রত্যেক মাসে অ্যাকচুয়ালি এগুলো পরিবর্তিত হয়। কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? এর উত্তর কি হবে? এডিস। এডিস হলো ডেঙ্গি বলে নয়, চিকেনগুনিয়া, জিকা ভাইরাস বা হলুদ জ্বর, এগুলো সবই এডিস মশা ছড়ায়। এবং তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা খুব পরে যেটা হচ্ছে তারপরেই, যেটা হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া অ্যানোফিলিস মশা, মশা বলতে আসলে মশকি, মশা নয়, আসলে মশকি, মশকি রোগ ছড়ায়। মশা জানে রিস্ক নিয়ে কেন রক্ত খায়? অ্যাকচুয়ালি তার যে ডিম পাড়ার জন্য প্রোটিন দরকার, ডিম পাড়ার জন্য এক ধরনের প্রোটিন দরকার, সেই প্রোটিনটা আমাদের রক্ততে আছে, সেই প্রোটিনটা পাওয়ার জন্যই সে জানে রিস্ক নিয়ে অ্যাকচুয়ালি রক্ত খেতে আসে। নেক্সট কিউলেক্স। কিউলেক্সটা দেখো কি বলেছি? ফাইলেরিয়াসিস এবং জাপানি এনকেফালাইটিস দেখে নিও। এবং আরেকটা দেখো দিয়েছে ম্যানসোনিয়া। ম্যানসোনিয়াও এক ধরনের মশা, হ্যাঁ, এটাও কি করে? কিউলেক্সের মতোই ফাইলেরিয়াসিস রোগটা করে, যেটা অ্যাকচুয়ালি কি গ্রোথ, যেটা অ্যাকচুয়ালি গোদ রোগ নামে পরিচিত। নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? স্থায়ীভাবে বলেছে, এর উত্তর হবে কি? রং হবে, ঠিক আছে। যার ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। আরও দুটো ফুল ফর্ম দেখো, যে এএলইউ, এটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এবং র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? এর উত্তর হবে কি? ওনাম। নতুন ফসল তোলার উৎসবের নাম দেখো, প্রত্যেকটা কিছু ইম্পর্টেন্ট আমি প্রশ্ন দিয়েছি। দেখো, পশ্চিমবঙ্গে কি হবে? নবান্ন। তামিলনাড়ুতে পোঙ্গাল, এবং উড়িষ্যা বললে হবে নোয়াখাই। বৈশাখী নামটা শুনে মনে হচ্ছে কিনা পশ্চিমবঙ্গে হতে পারে, তো না, বৈশাখী হবে কি? পাঞ্জাব বা হরিয়ানা, এক্ষেত্রে নতুন ফসল তোলা উৎসবের নাম। তারপর হচ্ছে উচিরাকালী, এটা হবে কেরালা। নেক্সট দেখো দিয়েছে বিহু। একটু আগে বললাম যে বিহু হচ্ছে কোথায়? আসামে। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার দেওয়া হয়েছিল? এটা উত্তর হবে কি? লাহোর। তো সালটা এখানে ভুল আছে, এটা হবে 1929 সাল। এখানে বললাম যে প্রত্যেকটা অধিবেশন খুব ভালোভাবে পড়বে, একটাও বাদ দেবে না। প্রত্যেকটা অধিবেশন পড়বে, পরীক্ষাতে প্রায় একটা করে আসে। এই প্রশ্নটাই তুমি দেখতে পেলে, দুটো পেয়ে গেলে অধিবেশন থেকে। নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? শক্তির একক নয়, তো দেখো আগের ক্লাসে আলোচনা করেছি যে শক্তি মানে অ্যাকচুয়ালি কার্যও বলতে পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে সিজিএস একক হচ্ছে এটা, আর সিজিএস। এসআই একক হচ্ছে জুল। কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে, কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। এই কারণে বললাম যে একক কী হবে? একক একই হবে। এবং যে ক্যালোরি হচ্ছে কি? তাপের সিজিএস একক। তাপ তো এক ধরনের শক্তি, তাপও এক ধরনের শক্তি, তার জন্য তিনটে কিন্তু কি বলতে পারি? তিনটে শক্তিরই একক। তো পাস্কেলটা কি? পাস্কেল কিন্তু শক্তির একক নয়, এটা হচ্ছে চাপের এসআই একক, ঠিক আছে। 100 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? এটা উত্তর হবে কি? সংস্কৃত।